আপনাদেরকে তো আর এখন স্টুডেন্ট বলা ঠিক না, আমরা হচ্ছে ক্যান্ডিডেট এখন, তাই না? চাকরি পরীক্ষার ক্যান্ডিডেট। এখন দেখেন, প্রিলিমিনারি রিটেন ভাইবা, আমাদের স্বপ্ন হচ্ছে বিসিএস ক্যাডার হওয়া। সেই ক্যাডার হওয়ার জন্য আমার তিনটা ধাপ অতিক্রম করতে হবে: প্রিলিমিনারি, তারপর রিটেন, তারপরে হচ্ছে ভাইবা। এই ধাপগুলো কিন্তু আগেও ছিল, বিসিএস পরীক্ষার সব সময় তিনটা ধাপ ছিল। কিন্তু এই যে কম্বাইন্ড প্রিপারেশনটা, এটা এখনকার মতো এটার গুরুত্ব আগে কখনোই ছিল না। কেন এই যে আমরা বলতেছি যে এই ইম্পর্টেন্সটা হঠাৎ করে কেন বেড়ে গেছে, সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা আর কি। দেখেন, পিএসসি নতুন করে একটা রোড ম্যাপ প্রকাশ করেছে, তাই না? আমরা সবাই জানি, মোটামুটি আমরা সার্কুলার দেখেছি, 50 বিসিএস এর, দেখছি না? তাহলে সার্কুলারটার বিশেষত্ব কি? আমরা যখন বিসিএস দিয়েছি, আমি হচ্ছে 38তম বিসিএস ক্যাডার, হেল ক্যাডার। তো আমার 38তম বিসিএস জার্নি হচ্ছে টোটাল 3.5 বছর। অর্থাৎ প্রিলিমিনারি দেওয়া থেকে শুরু করে হেল ক্যাডারে আমি যেদিন জয়েন করছি তার মাঝখানে সময় ছিল 3.5 বছর। এবং আমি যখন প্রিলি দিচ্ছি আমি জানি না যে রিটার্ন কবে হবে। একবার রিটার্নের ডেট হয়েছে, তারপরে ওইটা পিছিয়ে গিয়ে আবার 3-4 মাস পরে আবার নতুন ডেট হয়েছে, হ্যাঁ। তো এটাই তখন ট্রেডিশন ছিল, যে বিসিএস আপনি শুরু করবেন আল্লাহর নাম নিয়ে, কবে শেষ হবে এটার কোনো গ্যারান্টি নেই। কিন্তু বর্তমান পিএসসি এটাকে অনেকে পজিটিভলি দেখবেন, অনেকে নেগেটিভলি দেখবেন। কিন্তু আমার কাছে মনে হয় যে একটা ভালো কাজ করেছে, যে একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে। অর্থাৎ যেদিন সার্কুলার, সেদিনই আপনি জেনে যাচ্ছেন যে এটা প্রিলি কখন হবে, রিটার্ন কখন হবে, ভাইবা কখন হবে, সেদিনই আপনি জেনে যাচ্ছেন। তাহলে দেখেন, আমাদের সার্কুলার প্রকাশিত হয়েছে 50তম বিসিএস এর 26শে নভেম্বর, তাই না? আর হচ্ছে প্রিলিমিনারি ডেট কবে, 30শে জানুয়ারি। অর্থাৎ এক্স্যাক্টলি বললে 2 মাস 4 দিন। তাহলে দেখেন, সার্কুলার থেকে শুরু করে প্রিলিমিনারি পরীক্ষা পর্যন্ত আপনি সময় পাচ্ছেন মাত্র কয়দিন? 2 মাস, এক্স্যাক্টলি বললে। এখন আমাদের সময়ও, মানে আজকে থেকে 1 বছর আগেও, 2 বছর আগেও এরকম প্রচুর ইতিহাস আপনি পাবেন, যারা সার্কুলার প্রকাশের পরে প্রিলির পড়াশোনা শুরু করছে এবং সে প্রিলিমিনারিতে চান্সও পেয়েছে। এরকম প্রচুর আপনি ভুরি ভুরি ইতিহাস পাবেন। কিন্তু তখন সময় কত থাকতো? অনেক বেশি, 6 মাসের মতো সময় থাকতো। 2 মাসে আপনার কি মনে হয় যে প্রিলিমিনারিতে চান্স পাওয়াটা সহজ? অসম্ভব আমি বলতেছি না, মানুষের পক্ষে সম্ভব হইতেই পারে, একটা দুইটা এক্সাম্পল হয়তো এখন তৈরি হবে, কিন্তু সহজ তো না, এটা তো আমরা মোটামুটি সবাই একমত, তাই না? আচ্ছা, এখানেই শেষ না। এরপরে দেখেন, এই প্রিলিমিনারি রেজাল্ট দিবে 10ই ফেব্রুয়ারি। তারপরে রিটার্ন কবে হবে? রিটার্ন হবে হচ্ছে 9ই এপ্রিল। অর্থাৎ এক্স্যাক্টলি মার্চ এপ্রিল, 2 মাস সময় আপনার হাতে আছে। এখন প্রিলিমিনারি আপনি যেভাবেই হোক, সামহাও অনেক সময় আমাদের একটা রেসিডুয়াল নলেজ থাকে। রেসিডুয়াল নলেজ নলেজ মানে তো বুঝি, কারণ আপনার প্রিলিমিনারি যে কোশ্চেন আসে, ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু 9, 10, 11, 12, মানে এই প্রিপারেশনের উপরে। তো সুতরাং আমাদের যারা 9-10-এ খুব ভালো পড়াশোনা করছি, ইন্টারে আমার ভালো পড়াশোনা আছে, তারপরে হচ্ছে আমার এখনকার সাবজেক্টের সাথে বিসিএস এর মিল আছে, তখন থেকে আমি কিছু কিছু পড়েছি, তারপরে এই 2 মাসে আমি ভালো করে পড়েছি, আপনি প্রিলিমিনারি হয়তো এভাবে উতরে যেতে পারেন। কিন্তু মাত্র 2 মাসের প্রিপারেশনে রিটেনের যে ভাস্ট সিলেবাস, এটা আপনার কভার দেওয়াটা কিন্তু প্রায় অসম্ভব ব্যাপার। এটা গেল সময়ের ব্যাপার, 1 নাম্বার ব্যাপারটা হচ্ছে সময়। এখন 2 নাম্বার আরেকটা ইস্যু আছে, সেটা কি? সেটা হচ্ছে আপনার কোশ্চেন প্যাটার্ন পরিবর্তন। এটা তো আমরা দেখছি, তাই না? লাস্ট যে দুইটা আমাদের বর্তমান যে পিএসসি, বর্তমান যে সেট আপ, তাদের আন্ডারে 3টা বিসিএস প্রিলিমিনারি হয়েছে, তাই না? 47, 48, 49। 48টা যেহেতু স্পেশাল ফর হেলথ ক্যাডার, আমরা ওইটার কোশ্চেনটাকে একটু নাইলে আলাদা করে রাখি। কিন্তু 47 এবং 49-এর কোশ্চেনটা কেমন ছিল? আপনি দেখবেন যে একদম ক্লিয়ার কাট কোশ্চেন আসা কিন্তু কমে গেছে, বেশিরভাগ কোশ্চেনই অ্যানালাইটিক্যাল। যেমন আগে কি ধরনের কোশ্চেন আসতো? আগে আসতো যে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কি, সোজা সুজি অ্যান্সার। এখন হয়ে যাচ্ছে দ্বিজাতি তত্ত্বের স্বপ্ন 10টা কি। মানে আপনি শুধু ইনফরমেশন জানলে হবে না, সেই ঘটনাটার প্রেক্ষাপট কি, কিসের প্রেক্ষাপটে সেটা হয়েছিল, সেটা আপনাকে জানতে হবে। অর্থাৎ এটা আবার কিসের প্রিপারেশন? এটা কিন্তু রিটেনের প্রিপারেশন, কারণ রিটেনে যখন এভাবে লিখতে হয়, আমাকে এভাবে পুরো ঘটনাটা লিখতে হয়। অর্থাৎ এখন প্রিলিমিনারি কোশ্চেনই এমন আসতেছে যে যেই লোকটা রিটেনের প্রিপারেশন নেওয়া আছে, সে কিন্তু বাকিদের চেয়ে এগিয়ে থাকবে। এজন্য সমস্যাটা হচ্ছে কি, একটা বৈষম্য তৈরি হওয়ার একটা চান্স আছে। কি বৈষম্য? যে যারা আগে 2-3 বার রিটেন পরীক্ষা দিয়েছে, মোটামুটি রিটেনের উপর দখল আছে, সে কিন্তু এই প্রিলিমিনারি পরীক্ষাগুলোতে, যে একেবারে নতুন, তার চেয়ে ভালো করার চান্স বেড়ে গেল, তাই না?
আবার একেবারে যে নতুন, মনে করেন আপনি আজকে থেকে 50তম বিসিএস এর প্রিপারেশন শুরু করবেন। আজকে হচ্ছে ডিসেম্বরের 10 তারিখ, আপনার হাতে সময় আছে 1 মাস 20 দিন। শেষ করা খুব কঠিন, তারপরে মনে করলাম যে আপনার রেসিডুয়াল নলেজ খুব ভালো, আপনি কোনো মতে উতরাই গেলেন। এরপরে যে 2 মাস, সেই 2 মাসে আবার রিটার্নের চান্স পাও, আমি বলতেছি না অসম্ভব, আমি কাউকে ডিসকারেজ করতেছি না, কিন্তু ব্যাপারটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। এবং তার চেয়ে ভালো কি হয়, আমি হচ্ছে যদি আজকে থেকে আমি 51তম বিসিএস এর প্রিপারেশন শুরু করে দেই, হাতে পর্যাপ্ত সময় থাকবে এবং আমি আস্তে আস্তে পড়ব। যেহেতু আমার কোশ্চেন আসবে অ্যানালাইটিক্যাল, আমি জানি কোশ্চেন আসবে অ্যানালাইটিক্যাল, আমি শুরু থেকেই কি পড়বো, শুধু ইনফরমেশন মুখস্থ না করে আমি ওইটার প্রেক্ষাপট জেনে ওইটা আমি আস্তে আস্তে এমন ভাবে পড়বো যেন প্রিলি আর রিটেন একসাথে কভার হয়। এখন কথা হচ্ছে, এটা কি আসলেই সম্ভব? প্রিলি আর রিটেনের মধ্যে মিল কতটুকু, এটা কি একসাথে পড়া সম্ভব? সেটা নিয়ে হচ্ছে আমাদের আজকের আসলে এই প্রেজেন্টেশনটা। দেখেন, এটা হচ্ছে প্রিলিমিনারি এবং রিটেন পরীক্ষার মার্ক ডিস্ট্রিবিউশন। সাবজেক্ট তো প্রিলিমিনারি তো যা, সেই বাংলা, ইংরেজি, বাংলাদেশ, আন্তর্জাতিক, ভূগোল, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা, নৈতিকতা। দেখেন, রিটেনও সেই বাংলা, ইংরেজি, বাংলাদেশ, আন্তর্জাতিক, গাণিতিক যুক্তি, সাধারণ বিজ্ঞান। মানে বাদ পড়লো কোনটা অ্যাকচুয়ালি? নৈতিকতা। ভূগোলটাকে আমরা বাদ দিতে পারি না, কারণ ভূগোল তো আসলে সেই বাংলাদেশ আন্তর্জাতিকের ভিতরেই চলে আসে। তো সুতরাং নৈতিকতাটা আমার মাত্র 15 মার্ক কিন্তু বাদ পড়লো, বাকি কিন্তু সাবজেক্টের দিক থেকে অন্তত মিল আছে। এবার দেখি, সাবজেক্ট গেল কিন্তু কন্টেন্ট কি মিল আছে? তাহলে সেটাও আমরা একটু দেখি। দেখেন, বাংলা যে প্রিলিমিনারি সিলেবাস, এটা 2টা পার্টে ভাগ করা হয়। একটা হচ্ছে সাহিত্য, একটা হচ্ছে ব্যাকরণ। সাহিত্যে আগে ছিল 20 মার্ক, এটা নতুন একদম সম্প্রতি পরিবর্তিত সিলেবাসে এটাকে 15 করা হয়েছে। আর ব্যাকরণে তো আগেও 15 ছিল। তাহলে এই যে সাহিত্যে 15 আর ব্যাকরণে 15, এটা হচ্ছে আমার প্রিলিমিনারি মার্ক। রিটেনে কি সাহিত্য আছে? আছে? আমরা রিটেন কোশ্চেন দেখেছি, রিটেনে সাহিত্য আছে এবং এটার উপরে মার্ক থাকে কত? 30 মার্ক। ব্যাকরণ আছে, এখান থেকে কত মার্ক থাকে? 30 মার্ক। তার মানে আপনি যে সাহিত্যটা পড়বেন, আপনি যদি একটু চালাকি করে পড়তে পারেন, আপনার একসাথে প্রিলি আর রিটেন কভার করে যাবে। তবে অবশ্যই একটু চালাকি করে করতে হবে। কারণ কি, আমরা প্রিলি যখন পড়ি আমরা শুধু পড়ি যে অমুক লেখক অমুক বই লিখেছে, তাই না? কিন্তু রিটেনে আপনাকে কি লিখতে হবে, যে অমুক বইয়ের মনে করেন নামকরণের সার্থকতা লেখো, বা অমুক বইয়ের এই চরিত্রটাকে তুমি বিশ্লেষণ করো। অর্থাৎ আমি যদি প্রিলি রিটেন একসাথে পড়তে চাই, তাহলে আমাকে ওই সাহিত্যিক সম্পর্কে যখন আমি পড়বো, তার উল্লেখযোগ্য বই এবং সেই বইয়ের প্রেক্ষাপট, সেই বই সম্পর্কে আমার বিস্তারিত পড়তে হবে। ব্যাকরণটা তুলনামূলক একটু ইজি, কারণ ব্যাকরণে যেগুলো আসে এগুলো প্রিলি আর রিটেনে একই রকম। দেখেন, আপনাদের সুবিধার জন্য ব্যাকরণের কিছু জিনিস, প্রবাদ প্রবচন, বাগধারা, একদম প্রিলিতেও যা যা পড়বেন রিটেনেও তা পড়বেন। বানান শুদ্ধি, প্রিলির জন্য আপনি শুদ্ধ অশুদ্ধ পড়বেন, রিটেনেও সেম জিনিসই আসবে, এগুলা সেম। দেখেন, আমি একটা কোশ্চেন দেখাইছি, দুইটাই 47তম বিসিএস এর কোশ্চেন। একটা হচ্ছে প্রিলিমিনারির কোশ্চেন, একটা হচ্ছে রিটেনের কোশ্চেন। দেখেন, প্রিলিমিনারি পরীক্ষায় এসেছে সৈয়দ ওয়ালিউল্লাহর চাঁদের অমাবস্যা, এটা একটা উপন্যাস। এই উপন্যাসের রূপায়ণ ঘটেছে কোন জীবন দর্শনের? আগে কিন্তু প্রিলিমিনারিতে এই ধরনের কোশ্চেন কমই আসতো। আসতো কি, চাঁদের অমাবস্যা কে লিখেছে, তখন আমরা পারতাম যে। এখন আপনাকে কি জানতে হচ্ছে, এই চাঁদের অমাবস্যা উপন্যাসে আসলে কি ধরনের জীবন দর্শন, আসলে এটা কি ধরনের কোশ্চেন? এটা কি প্রিলি টাইপ কোশ্চেন না রিটেন টাইপ কোশ্চেন? রিটেন টাইপ। তার মানে আপনি যখন রিটেনের প্রিপারেশন নিবেন, আপনি তো এভাবেই নিবেন, যে রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসে এটার ভাবাদর্শ কি, কি জীবন দর্শন, উল্লেখযোগ্য চরিত্র কি। তাহলে দেখেন, যেই লোকটা একবার রিটেন প্রিপারেশন নিচ্ছে, আপনার কাছে এটা কি একদম খুব কঠিন কোশ্চেন, এটা কি ধরনের কোশ্চেন, এটা কোথা থেকে আসলো, কিন্তু যে একবার রিটেনের প্রিপারেশন নিচ্ছে তার জন্য কিন্তু এটা কমন কোশ্চেন। দেখেন, সেম কোশ্চেন, একই বিসিএস, 47তম বিসিএস এ আসছে রিটেনে। নিচের প্রশ্নগুলোর উত্তর দিন। দেখেন, ওই যে আমি যে বললাম যে সাহিত্যে মার্ক আছে 30 মার্ক, এগুলাই হচ্ছে সেই 30 মার্ক। তার মধ্যে 5 নাম্বার কোশ্চেন কি, সৈয়দ ওয়ালিউল্লাহর নাট্যকৃতি সম্পর্কে লিখুন। মানে আপনি রিটেনের জন্য তো, সৈয়দ ওয়ালিউল্লাহ তো বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য সাহিত্যিক, তার সম্পর্কে না পড়ে আপনি নিশ্চয়ই রিটেন দিতে যাবেন না। তো তার সম্পর্কে আপনি যখন একবার রিটেন স্টাইলে পড়ে ফেলবেন, তখন প্রিলিমিনারিতে যত কঠিন কোশ্চেনই আসুক, আপনার জন্য কি আর এটা আনকমন হবে? হবে না। এবং এইভাবে না পড়ে কি আর উপায় আছে? কারণ কোশ্চেন এখন থেকে এই প্যাটার্নেই আসবে।
এবার তো ডেমো দিচ্ছে, মানে একটা দুইটা কোশ্চেন, সামনের বারে দেখবেন যে এটাই হয়ে যাবে আপনার 50% কোশ্চেন, বুঝছেন না? তো সুতরাং এভাবে না পড়ে আপনার উপায়ও থাকবে না। তবে তাই বলে 100% কি মিলবে প্রিলিয়ার রিটেনের? 100% তো মিলবে না। যেমন এমন কিছু জিনিস আপনি পাবেন যেগুলো হচ্ছে প্রিলিতে নাই, অনলি রিটেনে আছে। যেমন রচনা, ভাব সম্প্রসারণ, সারমর্ম, অনুবাদ, সংলাপ। তাহলে এগুলা আপনাকে আলাদা করে পড়তে হবে। আপনি এগুলাও যদি রেখে দেন যে আমি প্রিলির পরে পড়বো, যে সময় আছে কয় মাস, 2 মাস, তখন আপনার কঠিন হয়ে যাবে। তাইলে এগুলাও আপনি যদি প্রিলির আগেই পড়ে ফেলতে পারেন যথেষ্ট সময় নিয়ে, যেমন এখন থেকে যদি আমি 51 প্রিপারেশন শুরু করি, আমি চাইলে পারবো। কিন্তু আমি যদি যখন সার্কুলার দিবে তখন শুরু করি, তাহলে আমি পারবো। তাহলে আপনি যদি এখন থেকে শুরু করেন, তখন আপনার জন্য আর ওই 2 মাস সময় আপনার জন্য, আপনি শুধু রিভিশন দিবেন, কেমন? এবার আসি বাংলার পরে আমরা ইংরেজি। ইংরেজিতে প্রিলিয়ার রিটেনের মিলটা একটু কম বাংলার তুলনায়, তাই না? কারণ কি? কারণ ইংলিশ লিটারেচার আসলে রিটেনে থাকে না, ইংলিশ লিটারেচার থেকে রিটেনে কোনো কোশ্চেন থাকবে না। থাকবে কি? আপনার রিটেনে 100 মার্কের একটা আনসিন প্যাসেজ থাকবে, তারপরে হচ্ছে আপনার অনুবাদ, তারপর হচ্ছে আপনার কম্পোজিশন, এরকম বিভিন্ন জিনিস থাকবে। তো এইখানে আপনার যেটা টার্গেট থাকবে, বা আমাদের যেটা টার্গেট থাকবে, আমাদের সাথে যখন আপনারা যুক্ত হবেন, প্রথম কথা হচ্ছে আপনাদের ভোকাবুলারির রেঞ্জটা বাড়বে। দেখেন আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্ট, মোস্ট অফ দ্য ক্যান্ডিডেট সাফার করে কিসে? দুইটা সাবজেক্ট, ইংলিশ এবং ম্যাথ। এবং ইংলিশে কেন সাফার করে? কারণ আমাদের ভোকাবুলারিটা লিমিটেড। এবং পরীক্ষায় মনে রাখবেন, মুখস্থ করে গিয়ে ইংলিশ পরীক্ষা ভালো দেওয়াটা আসলে সম্ভব। হ্যাঁ, একদম এক্সট্রিমলি লাকি যদি হন, তাইলে আপনার একটা কম্পোজিশন কমন আসতে পারে। এটার জন্য আপনার মানে কি এক্সট্রিমলি লাকি হইতে হবে, নর্মাল লাকি হইলেও হবে না। তাহলে আপনাকে এমন একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে যাইতে হবে যে আমাকে একটা জিনিস বানিয়ে বানিয়ে লিখতে হবে। তো বানিয়ে বানিয়ে লিখতে হলে আপনি চিন্তা করেন, আপনার একটা ইংরেজির একটা সমৃদ্ধ শব্দ ভান্ডার থাকতে হবে, ভোকাবুলারি থাকতে হবে, এবং এই যে বানিয়ে লেখার একটা অভ্যাস থাকতে হবে। যেই জন্য আমাদের যে কোর্স থাকবে সামনে, এই কোর্সের একটা বড় আপনাদের অংশ থাকবে যে আপনাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিং এ অভ্যস্ত করে তোলা। আপনাদেরকে কাজ দেওয়া হবে, অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সে অ্যাসাইনমেন্ট আপনারা যখন জমা দিবেন, আমরা ওইটা মূল্যায়ন করব, এবং বারবার এই যে প্র্যাকটিস করতে করতে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এ অভ্যস্ত হয়ে উঠবেন। তো সেটা আপনাকে রিটেনে একটা বাড়তি এজ দিবে। আর প্রিলিমিনারিতে আপনি যত ভোকাবুলারি জানবেন, সেটা আপনার প্রিলিমিনারিতে ব্যাকরণ পার্টে বা গ্রামার পার্টে আপনাকে সাহায্য করবে। তারপরে দেখেন বাংলাদেশ এবং আন্তর্জাতিক, এটাও আপনারা বুঝতেই পারতেছেন, অবশ্যই প্রিলি রিটেনে মিল থাকবে। এই যে বাংলাদেশের সংবিধান, এটা এমন একটা টপিক, এটা নট অনলি প্রিলি, রিটেন বলেন, ভাইবা বলেন, এমনকি ভাইবা তো শেষ না। আপনি মনে করেন যে ভাইবা পাশ করে আপনি ক্যাডার হিসেবে জয়েন করেছেন, তারপরে কিছুদিন পরে আপনি চাকরি স্থায়ী করার জন্য কি পরীক্ষা দিবেন? ডিপার্টমেন্টাল পরীক্ষা। তারপরে চাকরি স্থায়ী হয়ে গেল, এরপরে আপনি প্রমোশনের জন্য যে পরীক্ষা দিবেন সেটার নাম সিনিয়র স্কেল পরীক্ষা। এই সব পরীক্ষাতেও আপনার সংবিধান লাগবে। তো কাজেই সংবিধানের সাথে আপনার পথ চলাটা এখন শুরু হবে, এটা শেষ হবে না। এটা আপনার চাকরি যতদিন আছে ততদিন আপনাকে পড়তে হবে। তো সুতরাং সেটা এমন ভাবেই পড়তে হবে যেন এক পড়া দিয়ে আমার সারা জীবন চলে যায়। ঠিক আছে? একই রকম দেখেন, মুক্তিযুদ্ধ, জনসংখ্যা, অর্থনীতি, রাজনীতি, আমাদের যে ভূপ্রকৃতি, এগুলা থেকে প্রিলিতেও কোশ্চেন আসবে, রিটেনেও কোশ্চেন আসবে। ভূগোল, ভূগোলটা যদিও আপনার প্রিলিমিনারির জন্য আলাদা একটা সাবজেক্ট, কিন্তু রিটেনে এটার ভিতরে ঢুকে যাবে, বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটার ভিতরেই ঢুকে যাবে। এমন ভাবে আপনাকে পড়তে হবে যেন আপনার দুইটাই কভার করে, যেগুলা সাম্প্রতিক। যেমন আমরা যদিও এর আগে আমাদের 47-এর উদাহরণ যদি দেই, আমাদের প্রিলিমিনারির আগে আমরা যে সাম্প্রতিক ক্লাস নিয়েছি, আমরা খুব জোর দিয়েছি যে জুলাই বিপ্লবের উপরে। এবং জুলাই বিপ্লবের উপরে দেখেন প্রিলিমিনারি পরীক্ষাতেও কোশ্চেন এসেছে, জুলাই শহীদ দিবস কবে, এবং জুলাই বিপ্লবের পরে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই সরকার সম্পর্কে কোশ্চেন এসেছে, কবে শপথ গ্রহণ করেছে। একই টপিক রিটেনে এসেছে, তবে রিটেনে তো আপনার একটু অ্যানালাইটিক্যাল কোশ্চেন আসে। কিভাবে এসেছে? যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক রক্ষায় বাংলাদেশ কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। রিটেনের কোশ্চেন এই ধরনেরই আসে, চ্যালেঞ্জ কি, এবং আপনি যদি ক্যাডার হন আপনি কিভাবে ওই চ্যালেঞ্জ মোকাবেলা করেন। ভাইবা তো সেম, আপনাকে একটা চ্যালেঞ্জ দেওয়া হবে, একটা সিচুয়েশন দিয়ে দেওয়া হবে, দিয়ে বলবে যে এবার আপনি দায়িত্বে আছেন, অফিসার ইন চার্জ, আপনি কিভাবে এই চ্যালেঞ্জটা ওভারকাম করবেন। তাহলে আমি যদি এইভাবে পড়ে ফেলতে পারি, মানে জুলাই বিপ্লবের সবকিছু আমি যদি একদম
শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলতে পারি, আমার রিটেন প্রিপারেশন হবে, প্রিলি প্রিপারেশন তো ওটার ভিতরেই আমার ইনক্লুডেড হয়ে যাবে। আমি যদি আন্তর্জাতিকের কথা বলি, বাংলাদেশে যেরকম সংবিধান সব সময় আসবে, আন্তর্জাতিকে এরকম জাতিসংঘ, তারপরে আরো কিছু সংগঠন আছে, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, বা হচ্ছে যে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষিতে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, ফর এক্সাম্পল জলবায়ু পরিবর্তন, কারণ বাংলাদেশ হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ভিকটিম অফ ক্লাইমেট চেঞ্জ। তাহলে এই যে জলবায়ু পরিবর্তন বলেন, জাতিসংঘ বলেন, এই ধরনের অনেক টপিক যেটা আপনার প্রিলিতেও কোশ্চেন আসবে, রিটেনেও কোশ্চেন আসবে। আমি যদি একটা এক্সাম্পল দেই, 47, এগুলো কিন্তু সব 47 বিসিএস এর এক্সাম্পল। 47 বিসিএস এর প্রিলিমিনারিতে পরীক্ষায় কোশ্চেন এসেছে, ক্লাইমেট ভালনারেবল ফোরাম বা ফর্ম কবে প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হচ্ছে 2009। এটা হচ্ছে ইনফরমেশন আকারে। আর আপনার আন্তর্জাতিক যে রিটেন, সেখানে এসেছে ওই যে অ্যানালাইটিক্যাল কোশ্চেন, যে আপনাকে একটা সিনারিও দিয়েছে, যেভাবে আমরা সৃজনশীল পরীক্ষা দিয়ে এসেছি, যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একটা ক্লাইমেট ফান্ড দেওয়া হয়েছে। এখন এই ক্লাইমেট ফান্ড থেকে আপনি আশ্বাস পাচ্ছেন যে আপনাকে টাকা পয়সা দেওয়া হবে, কিন্তু টাকা পয়সা পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। আর এরপরে হচ্ছে আপনার কোশ্চেন করা হয়েছে আর কি, যেভাবে সৃজনশীল কোশ্চেন করা। তো সুতরাং আমরা আপনাদেরকে এমন ভাবে প্রিপারেশন সাহায্য করতে চাচ্ছি যেন আপনি এই জলবায়ু পরিবর্তন সম্পর্কে ইন অ্যান্ড আউট সবকিছু আপনি জানবেন। এরপরে যখন আপনাকে একটা স্ট্রেট কাট ইনফরমেশন জানতে চাইবে প্রিলি পরীক্ষায়, সেটাও আপনি অ্যান্সার করতে পারবেন। যখন একটা চ্যালেঞ্জ দিয়ে বলবে এটা কিভাবে ওভারকাম করবে, সেটাও আপনি ওভারকাম করতে পারবেন বা পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারবেন। সেম জিনিস, আমি আর বিস্তারিত যাচ্ছি না। গণিতে তো প্রিলি আর রিটেনের মধ্যে অ্যাকচুয়ালি কোনো পার্থক্য নেই। একই অঙ্ক প্রিলিতেও আসতে পারে, একই অঙ্ক রিটেনেও আসতে পারে। পার্থক্য কি? প্রিলিতে আসলে আপনি মাথার মধ্যে করবেন, রিটেনে আসলে আপনি খাতার মধ্যে করবেন, আর কোনো পার্থক্য নেই। মানসিক দক্ষতাও সেম। দেখেন, এই যে মান নির্ণয়, সেম অঙ্ক, এমনও রেকর্ড আছে যে সেম অঙ্ক প্রিলিতেও আসছে, সেম অঙ্ক রিটেনেও আসছে। তাহলে প্রিলি এবং রিটেনের গণিত এবং মানসিক দক্ষতা পার্টে অ্যাকচুয়ালি কোনো পার্থক্য নাই। দেখেন, মানসিক দক্ষতা এই 47 বিসিএস এর কোশ্চেন, দুইটাতেই বলছে যে এই ছবিতে ত্রিভুজের সংখ্যা কত, দুইটাতে কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে প্রিলির কোশ্চেন, এটা হচ্ছে রিটেনের কোশ্চেন। আলাদা করে দেখলে আপনি ধরতে পারবেন না যে কোনটা প্রিলিতে আসছে কোনটা রিটেনে আসছে। আপনার ধারণা আছে কোনটা প্রিলিতে আসছে কোনটা রিটেনে আসছে? সেম জিনিস, দুইটাই সেম, কিন্তু একটা প্রিলির কোশ্চেন, একটা হচ্ছে রিটেনের কোশ্চেন। তাহলে গণিত আমি একভাবেই পড়তে হবে, একটা প্রিপারেশনে আমার প্রিলি রিটেন কভার করে যাবে। সেম জিনিস সায়েন্স, সায়েন্সও একই রকম। প্রিলিতে আসে জাস্ট একটা কোশ্চেন, এটার সাথে সাথে অ্যান্সার দাও, রিটেনে আসে এটা সম্পর্কে একটু বর্ণনা লেখো। মনে করেন এই যে আপনার অপটিক্যাল রিডিং, দুইটা ফাইবার অপটিক কমিউনিকেশন, দুইটাতেই আমরা আলোকে ব্যবহার করে আমরা হচ্ছে কি করি, ইনফরমেশনটাকে ট্রান্সফার করি। দুইটার আমার যে মূল নীতি সেটা কিন্তু সেম। তো সেটা থেকে আপনার প্রিলিতেও কোশ্চেন এসেছে, রিটেনেও কোশ্চেন এসেছে। তাহলে আমরা মূলত কি চাচ্ছি? আমরা চাচ্ছি আপনি এমন ভাবে প্রিপারেশন নিন যেন আপনার একবার প্রিপারেশনে সব পরীক্ষা কভার করে যায়। কেমন? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আগে এটা আমাদের একটা চয়েস ছিল যে আমি এভাবেও নিতে পারি অথবা আমি ধাপে ধাপেও নিতে পারি, যে আগে প্রিলি নিব, প্রিলি পাস করলে রিটার্ন নিব, রিটার্ন পাস করলে ভাইবা। আগে আমাদের কাছে চয়েস ছিল। বাট এখন পিএসসি যে রোড ম্যাপ দিয়েছে, তাতে আমাদের ওই চয়েসটা আসলে কি হয়ে গেছে, ওই চয়েসটা আর নাই, আমার হাতে নাই। কারণ আমি যদি ওইভাবে আগাতে চাই, 2 মাসে যদি আমি প্রিলিমিনারির সিলেবাস শেষ করতে চাই, এরপরে 2 মাসে যদি আমি রিটার্নের সিলেবাস শেষ করতে চাই, তাহলে আমাকে সুপারম্যান হইতে হবে, সোজা কথায় বললে। কেমন? তো সুপারম্যান যদি আপনাদের কেউ থাকেন, আমাদের কোনো আপত্তি নেই, আমরা তো এনকারেজই করি। কিন্তু যদি মনে করেন যে না, আমরা আস্তে আস্তে বুঝে বুঝে কনসেপ্ট ক্লিয়ার করে প্রিপারেশন নিতে চাই, তাহলে জেনেসিস বিসিএস কেয়ার আপনাদের জন্য রেডি, আপনাদেরকে অ্যাকসেপ্ট করার জন্য। এবং আমাদের এই যে 51তম বিসিএস কম্বাইন্ড ব্যাচ, যেখানে প্রিলি এবং রিটেন একসাথে পড়ানো হবে, ম্যাডামকে আসতে দেবেন, হ্যাঁ, যেখানে একসাথে পড়ানো হবে, টোটাল ক্লাস থাকবে 120+। হ্যাঁ, 120+। এটার মধ্যে কিছু জিনিস আমরা একসাথে পড়াবো, যেগুলো কমন, এগুলো একই ক্লাসে আমরা পড়াই দিব। আর যেগুলো অনলি রিটেনে আছে, ওগুলোর জন্য আলাদা ক্লাস হবে। আর অনেক কিছু অ্যাসাইনমেন্ট থাকবে, যেমন ফ্রি হ্যান্ড রাইটিং, এটাকে তো আর আমি ক্লাসে পড়াই আপনাকে হবে না, এটাকে আপনার অ্যাসাইনমেন্ট থাকবে, আপনি আমাদেরকে কাজ করে জমা দিবেন। তারপরে কিছু সেশন থাকবে। সেশন বলতে কি, যেমন আপনার প্রতি মাসে তো কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, তাই না? এটা চেঞ্জ হয়। তাহলে এই যে সাম্প্রতিক টপিকের উপরে কিছু সেশন থাকবে, সব মিলে এই জন্য আমরা প্লাস সংখ্যাটা ব্যবহার করছি। কারণ ক্লাস থাকবে 120টা, কিন্তু আমার এরকম সেশন প্রতি মাসে মাসেই থাকবে। তারপরে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রিলিমিনারি এবং রিটেনের আলাদা মডেল টেস্ট থাকবে, ক্লাস টেস্ট থাকবে,
সাবজেক্ট ফাইনাল থাকবে, তারপরে মডেল টেস্ট থাকবে, মক টেস্ট থাকবে। এবং আমাদের সাথে যারা আছেন, মানে আপনারা, আপনাদের মেন্টর হিসেবে কারা থাকবেন? মেন্টর হিসেবে আমাদের সব রকমের মেন্টরই আছে। একটা হচ্ছে যে যারা অনেক দিন ধরে সাবজেক্ট ভিত্তিক অভিজ্ঞ মেন্টর, বাংলার ইংলিশের অনেকজন স্যার আছে যাদেরকে এক নামে বাংলাদেশের সবাই চিনে, বা গণিতের, এরকম মেন্টরও আছেন। আবার আছেন যারা খুব রিসেন্টলি ক্যাডার হয়েছেন। হ্যাঁ, তারা হয়তো যে অনেকদিন ধরে পড়াচ্ছেন এমন না, কিন্তু রিসেন্ট পরীক্ষা দিয়ে তারা ক্যাডার হয়েছেন, সুতরাং এই পরীক্ষা সম্পর্কে কিভাবে হয়, কোশ্চেন হয়, কিভাবে অ্যান্সার করতে হয় সেটা তারা জানেন। এবং সব রকম, আপনি ফরেন ক্যাডার, অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার, শিক্ষা ক্যাডার, আমাদের সব রকমের মেন্টর প্যানেল আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টটা আসলে কমার্শিয়ালের চেয়ে বেশি অনেকটা বলতে পারেন যে একটা খুব ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। এখানে আপনি আমাদের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারবেন। যখনই কোনো সমস্যা, আমরা জাস্ট এই আপনারা এই রুমে আছেন, ওই রুমে আমরা বসি। হ্যাঁ, এবং আমাদেরকে এসে বলতে পারবেন। আমরা কিন্তু কোনো বিষয়ে রিজিড না যে আমার এটা এইভাবেই চলবে, এরকম না। আমরা যখনই আপনারা এসে বলবেন যে না, এই জিনিসটা আমাদের কাছে মনে হচ্ছে যে আরেকটু বেটার করা যায়, এই জিনিসটা আমাদেরকে এই ক্লাসটা আবার দিলে ভালো হয়, আমরা কিন্তু আবার করি, বারবার করি। এটা একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আপনারা পাবেন। মোট কথা, আপনাদেরকে একদম আপনাদের টার্গেট যেটা, ক্যাডার অফিসার হোক অথবা একটা ভালো চাকরি হোক, সেটা পর্যন্ত নিয়ে যেতে যা যা করা প্রয়োজনীয়, আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে থেকে সেটা করব। একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আপনি পাবেন। ফ্রেন্ডলি এনভায়রনমেন্টের সাথে একটা হচ্ছে কোয়ালিটি সাপোর্ট আপনারা পাবেন, এটা আমরা আপনাকে নিশ্চিত নিশ্চয়তা দিতে পারি। তো আপনাদেরকে আমন্ত্রণ থাকলো, ইনশাল্লাহ দেখা হবে সামনে সবার সাথে। এ পর্যায়ে আমাদের পরবর্তী যে গেস্ট তিনি আসবেন, ম্যাডাম হচ্ছে আমাদের এই যে সাম্প্রতিক রেজাল্ট দিয়েছে কোন বিসিএস, 45তম বিসিএস এ, উনি হচ্ছে অ্যাডমিন ক্যাডারের 7th পজিশন হোল্ডার, আর ডাক্তার আফিয়া তাসনিম। হ্যাঁ, উনি আসবেন, উনি ওনার অভিজ্ঞতাটা বলবেন, মূলত মানে কিভাবে প্রিপারেশন নিয়েছেন, আপনাদের জন্য কিছু পরামর্শ সেগুলো নিয়ে শেয়ার করবেন। আর তারপরে আমাদের আরো কিছু স্পিকার আছে, আর আরো কিছু পর্ব আছে, আশা করি আপনারা ধৈর্য ধরে শুনবেন, কেমন? ধন্যবাদ। ওই ম্যাডাম কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা শুরু করেন। আসসালামু আলাইকুম, ভালো স্যার। আচ্ছা, ওই হ্যাঁ হ্যাঁ, চা খেয়ে তাহলে এরপরে আপনার পাটা আছে। কোনো কোনো অসুবিধা নেই, 2 মিনিট না, 5 মিনিট না। একটু আপনি তাহলে একটু কন্টিনিউ করেন, কথা বলেন বিষয়। না, আমারটা লাইভে যাবে। হ্যাঁ, অনেক দাঁড়িয়ে করে দাঁড়াইলি লাইন। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আসলে সেশনটা শুরু হওয়ার আগে আমি অনেকের সাথে আহ, মানে ব্যক্তিগতভাবে পরিচিত হয়েছি। মূলত আমার উদ্দেশ্য ছিল আসলে আপনাদের সিচুয়েশনটা জানা। তো এটাও একটা ইনফর্মাল ইনফর্মাল অংশ থেকে আমি আপনাদের সামনে এসেছি। সেশনটা একটু পরেই কন্টিনিউ হবে। তারপর আমি একটু এডিশনালি মানে যোগ করার জন্য এখানে এসেছি। তো আশা করি সবাই ভালো আছেন না? তো এখানে ভাইবা দিয়েছেন এরকম কেউ আছেন? ভাইবা, বিসিএস ভাইবা, বিসিএস রিটেন দিয়েছেন? রিটেন, ভাইবা আপাতত কেউ নেই। তো ইনশাল্লাহ আমরা 51তমতে সবাই অ্যাটলিস্ট ভাইবা দিব, এই বিশ্বাস কার কার আছে? মানে নিজের মধ্যে একটা কনফিডেন্স থাকতে হবে। বিসিএসটা আসলে একটা কনফিডেন্সের বিষয়। কারণ এখানে প্রতিযোগিতাটা আপনারা নিশ্চয়ই জানেন যে এটার প্রতিযোগিতা হচ্ছে সীমাহীন। এখানে মূলত সবাই ব্রিলিয়ান্ট, বা সবার মধ্যেই এক ধরনের প্রতিভা থাকে। কিন্তু এগিয়ে যায় হচ্ছে ওই ব্যক্তিরাই বা ওই প্রার্থীরাই যাদের মধ্যে নিজেদের মধ্যে কনফিডেন্স আছে এবং হচ্ছে লেগে থাকা। এই ওয়ার্ডটা প্রায় শুনবেন যারা হচ্ছে বিসিএস সম্পর্কে চিন্তা ভাবনা করেন বা বিসিএস দেয়ার একটা চিন্তা মাথায় আছে। সেই দুটো মানে আপনাদের কলেজ, ভার্সিটি ভার্সিটির সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকে হচ্ছে অনেকে
আচ্ছা, রিল্যাক্স। আসছি না, অনেক শক্ত এটা, এখানে আটকে দেন। ডোন্ট মাইন্ড। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। লাইভে আসবেন এটা আগে বলবেন না, সে যে আসবো তাইলে। আমার কি এখন ক্যামেরা, এখন কি লাইভ কি স্টার্ট করে দিয়েছেন? আচ্ছা, লাইভ যখন স্টার্ট করবেন আমাকে বলবেন, তখন আমি ক্যামেরার দিকে টানা তাকাবো। ঠিক আছে। তো okay. আসসালামু আলাইকুম, আমি ডক্টর আফিয়া তাসনিম। আমি জেনেসিস বিসিএস কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শোনা যাচ্ছে? হুম, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। বিসিএস জেনেসিস বিসিএস কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর আফিয়া তাসনিম। আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে আমার এমবিবিএস এবং ইন্টার্নশিপ দুটো কমপ্লিট করেছি। আমি এবার 45তম বিসিএস এ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে 7ম স্থান অধিকার করেছি, আলহামদুলিল্লাহ। তো আমার বিসিএস জার্নিটা যদি আপনাদের সাথে শেয়ার করতে চাই, তো প্রথমে আমি বলছি যে আমার 44তম বিসিএসটা ছিল আমার প্রথম বিসিএস। আমার এর আগেও বিসিএস এর এজ আমার এর আগেও আমি পেয়েছিলাম, কিন্তু আমি বিসিএস এ অ্যাটেন্ড করিনি। তো 44তম বিসিএস এ যখন 2021 সালের ডিসেম্বরে হঠাৎ করে সার্কুলারটা দিল, তখন আমি ডিসাইড করলাম যে আমি বিসিএস এক্সামে অ্যাপিয়ার করব। তো বিসিএস এক্সামে অ্যাপিয়ার করার পর আমার টার্গেটটা ছিল শুধুমাত্র জেনারেল ক্যাডার, শুধু জেনারেল ক্যাডার টার্গেট করি আমি বিসিএস এ দিয়েছি, হেলথ ক্যাডার আমি টার্গেট করিনি। তো এরপর আমার 44তম বিসিএস আল্লাহর রহমতে প্রিলিমিনারি টেকার পর রিটেন ভাইভা দুটোই আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। কিন্তু তারপরও এখন আল্লাহ পাক জানেন কোনো একটা কারণে আমার নন ক্যাডার আসে, কিন্তু তারপরও আমি আমার জার্নিটা চালিয়ে গিয়েছি, যার ফলে আলহামদুলিল্লাহ অতপর আমার 45তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে 7ম স্থান অধিকার করতে পেরেছি আমি। এখন এবার আমি আপনাদের সবার সাথে একটু শেয়ার করব আমার বিসিএস জার্নিটা সম্পর্কে। 44তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রথম যখন আমি শুরু করি, তখন আমার কাছে সিলেবাসটা একদমই নতুন। একজন ডাক্তার হিসেবে বাংলা, ইংরেজি, গণিত, মানসিক দক্ষতা, বাংলাদেশ, আন্তর্জাতিক এগুলো প্রায় সবই আমি ভুলে গিয়েছিলাম। তো তারপরও তখন আমাদের সময় একটা সুবিধা ছিল যে প্রিলিমিনারি এবং রিটেন দুটো পরীক্ষার মাঝখানে অন্তত 5 মাস 5 মাস করে একটু গ্যাপ থাকতো। কিন্তু এখন বর্তমানে প্রিলিমিনারি এবং রিটেন দুটো পরীক্ষার মাঝে কিন্তু গ্যাপটা খুবই কম, প্রায় 2 মাসের কাছাকাছি চলে এসেছে। তো এই সময় যদি আমরা প্রিলিমিনারি এবং রিটেন দুটো প্রিপারেশন একসাথে শুরু না করি, তাহলে টিকে যাওয়াটা আসলে খুবই কঠিন ব্যাপার হয়ে যায়। আর ডাক্তাররা যারা শুধুমাত্র টেকনিক্যাল ক্যাডারে অ্যাপিয়ার করতে চাচ্ছেন, আমি বলবো যে আপনাদের জন্য বিসিএসটা খুব একটা কঠিন মনে মনে হয় না হবে। সেক্ষেত্রে আপনারা সহজভাবেই সেটা করতে পারবেন, কারণ ভাইভা বোর্ডের টেকনিক্যাল, শুধু টেকনিক্যাল ক্যাডারদেরকে ডক্টররা যথেষ্ট, বা ডক্টর, কোনো একজন ডক্টর থাকুক অথবা চিফ, মানে ভাইভা বোর্ডের মেম্বার, চেয়ারম্যান স্যার যেই থাকুক না কেন, যথেষ্ট কেয়ারিং ভাবে এটাকে দেখে থাকেন। কিন্তু আপনারা যদি জেনারেল ক্যাডার টার্গেট করেন আমার মতো, অথবা বোথ ক্যাডার টার্গেট করেন, যার প্রথমে জেনারেল ক্যাডার থাকবে এবং পরবর্তীতে হেলথ ক্যাডার দিয়ে দিবেন, তো সেক্ষেত্রে জার্নিটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি আমার জার্নিটা শেয়ার করছি, এবং আপনারা এই স্বল্প সময়ের মধ্যে কিভাবে প্রিলিমিনারি এবং রিটেন দুটো একসাথে কন্টিনিউ করবেন সেটাও আমি একটু বলে দিচ্ছি। তো আমি যখন বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে আমাদের সাহিত্যে থাকে 30 নম্বর, এবং আমাদের বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ এখানে থাকে 30 নম্বর। আবার প্রিলিমিনারিতে আমাদের বাংলা প্রথম এবং দ্বিতীয় দুটো মিলিয়ে প্রিলিমিনারিতে থাকে 30 নম্বর। এখন এই 30 নম্বরের সাথে রিটেনের 60 নম্বর সম্পূর্ণ মিল আছে। কাজে এই দুটো প্রিপারেশন যদি আমরা একসাথে নিয়ে নেই, তাহলে সেটা খুবই সহজ হয়ে যায় আমাদের জন্য পড়াশোনা করাটা। এটার জন্য প্রিলিমিনারির সাথে রিটেন আমি কিভাবে মিলিয়ে পড়েছি, যেমন আজকে হয়তো আমি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে পড়লাম। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে প্রিলিমিনারিতে যত কোশ্চেন এসেছে প্রিভিয়াস, বিসিএস প্লাস অন্যান্য যত কোশ্চেন, সেটা MP3 হোক, ওরাকল হোক, বা অন্য যে কোনো বই হোক, সেখান থেকে প্রিভিয়াস MCQ এর কোশ্চেনগুলো আমি সব সলভ করতাম, এবং অ্যাট দ্য সেম টাইম রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে প্রিভিয়াস বিসিএস এ কি কি রিটেন কোশ্চেন এসেছে সেগুলো আমি একবার পড়ে ফেলতাম। তো এটার জন্য আমি মূলত কনফিডেন্সের রাঘোষ স্যারের বইটা পড়তাম। তবে আপনাদের কারো কাছে যদি একটু কঠিন মনে হয়ে থাকে, আপনারা শিকড়টা ফলো করতে পারেন, অথবা অগ্রদূতটাও ভালো। আর বাংলা দ্বিতীয় পত্রের জন্য আমি ফলো করতাম 9-10 বাংলা ব্যাকরণ বইটা। আর এবার আসি ইংরেজির কথায়। ইংরেজি আমাদের গ্রামারে আছে
20 নাম্বার, এবং এখন লিটারেচারে চলে এসেছে 10 নাম্বার, মোট 30 নম্বর ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচার। তো লিটারেচারের যে 10 নম্বর, সেই 10 নম্বরটা কিন্তু আসলে আমাদের রিটেনে টোটালি কোনো কাজে লাগে না। তো এই পার্টটা আমরা শর্টকাট বা ডাইজেস্ট দিয়েও কিন্তু চালিয়ে দিতে পারি। কিন্তু গ্রামারের 20 নম্বরটা আমাদের ভালোভাবে পড়াশোনা করাটা খুবই জরুরি, কারণ এই 20 নম্বরটাই আলটিমেটলি আপনার রিটেনে গিয়ে 200 নম্বর হবে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই কারণে, কারণ রিটেনে সবচেয়ে বেশি স্টুডেন্টরা ফেল করে কিন্তু ইংলিশে। ইংলিশে ফেল করার কারণটা হচ্ছে স্টুডেন্টরা অনেক সময় লেখার টোনটা বুঝতে পারে না। লেখার টোনটা, ইংরেজিতে আপনার লেখার টোনটা হবে একটু ডেইলি স্টার স্টাইলে, ইংলিশের টিচার একটু ডেইলি স্টার স্ট্যান্ডার্ডে লেখা পছন্দ করে। এখন কথা হচ্ছে আপনি বুঝবেন কিভাবে বা সেই স্টাইলে আপনি লিখবেন কিভাবে। গুগলে যদি আপনি একটু আইএলটিএস ব্যান্ড 6 বা আইএলটিএস ব্যান্ড 7 রাইটিং এভাবে যদি আপনি একটু সার্চ করে দেখেন, বা ডেইলি স্টারের আর্টিকেলগুলো যদি আপনারা একটু রেগুলার পড়েন, আমি জানি এটা আমাদের ডাক্তারদের জন্য এখন খুবই কঠিন। তো আমি যে কাজটা করতাম, ডিউটির সময় আগে বা পরে যে কোনো সময় যখন আমি গাড়িতে থাকতাম, গাড়িতে থাকার সময় আমি কন্টিনিউয়াস মোবাইলে এই আর্টিকেলগুলো দেখতাম, মোবাইলে আর্টিকেলগুলো দেখতাম অথবা অডিওতে আমি শুনতে থাকতাম সবসময়। তো এবার আর আমি প্রতিদিনই আমি ইংলিশটা অল্প অল্প করে একটু লেখার লেখার প্র্যাকটিস করতাম। আমার কাছে অ্যাসুরেন্সের ইংলিশ বইটা ছিল। বিশেষ করে যদি আমি কখনো দেখতাম কোচিং এ আগামীকাল একজন ইংলিশ টিচারের ক্লাস আছে, আমি আগের দিন অ্যাসুরেন্স রিটেন বইটা নিয়ে বসতাম। রিটেন বইটা নিয়ে বসে আমি একটা মডেল টেস্ট সলভ করতাম। মডেল টেস্টটা সলভ করে আমি সেটা সেই টিচারকে দেখাতাম যে এই আমার এই কোশ্চেনে এইভাবে এই রাইটিং এ আমি কিরকম মার্কস পেতে পারি 100-এর ভেতরে। এবং অবশ্যই আমি চেষ্টা করতাম যে মডেল টেস্টটা যেন 2 ঘন্টাটা আমি 2 ঘন্টার মধ্যে শেষ করতে পারি। 2 ঘন্টার মধ্যে শেষ করে এই কোশ্চেনে আমি 100-এর ভিতর কত মার্কস উঠাতে পারি, এবং এই 100-এর ভিতর মার্কস এটাকে আমি আরো কিভাবে ডেভেলপ করতে পারি। আমার রাইটিং স্টাইলটা এরকম ছিল। আর ম্যাথমেটিক্স এবং মেন্টাল অ্যাবিলিটির ক্ষেত্রে আমি বলবো, আমরা এত বছর 6 বছরের এমবিবিএস ইন্টার্নশিপে বলতে গেলে ম্যাথমেটিক্স মেন্টাল অ্যাবিলিটি আমরা আমরা প্রায় সবই ভুলে গিয়েছি। কিন্তু এই 100 মার্কসে মার্কস তোলাটা সবচেয়ে ইজি। আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল প্রথমে ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটিটা, কিন্তু তারপরও আমার কিন্তু ম্যাথে 50 ছিল। এবং এটা তোলার কারণটা হচ্ছে আমি 9-10-এর জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ দুটো বইয়ে একদম ঝাঁঝরা করে ফেলেছিলাম, আর সেই সাথে আমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সব আমার সলভ করা ছিলই। ম্যাথমেটিক্স যখন আপনারা প্রিলিমিনারি 15 নম্বর বা 20 নম্বর এবং মেন্টাল অ্যাবিলিটি প্রিলিমিনারি 15 নম্বর যখন আপনারা প্রিপারেশন নেবেন, এখানে অনেক স্টুডেন্ট একটা ভুল করে যে প্রিলিমিনারিতে কোনো রকমের অপশন টেস্ট অথবা শর্টকাট ম্যাথমেটিক্স করে স্টুডেন্টরা এগিয়ে যেতে চায়। কিন্তু এই টেন্ডেন্সিটা কিন্তু রিটেনের জন্য খুবই খারাপ। আপনি অপশন টেস্ট করতে পারেন বা শর্টকাট ম্যাথ আপনি করতে পারেন, রিটেনে কখন? রিটেনে আমার অঙ্কটা করা শেষ, তখন আমি অপশন টেস্ট করে অথবা শর্টকাট টেকনিকটা ফাইনালি দিয়ে আমি জাজ করতাম যে হ্যাঁ আমার অ্যান্সারটা কারেক্ট আছে কিনা। ম্যাথমেটিক্সে জাস্ট 3টা জিনিস আপনার প্রিলিমিনারিতে করতে হবে না। একটা হচ্ছে উপপাদ্য, স্থানাঙ্ক জ্যামিতি এবং ত্রিকোণমিতির কিছু প্রমাণ। সেগুলো ছাড়া ম্যাথমেটিক্সের প্রিলিমিনারি এবং রিটেন সবটুকু সেম, প্রায় 90% সেম। আর মেন্টাল অ্যাবিলিটি 100-এ 100% সেম। তো আমি যে কাজটা করতাম কোচিং এ, যখন ম্যাথ আজকে হয়তো ম্যাথমেটিক্স আমার লগারিদমের উপর একটা ক্লাস হলো, আমি আজকে বাসায় গিয়েই আবার ওই ঠিক রবীন্দ্রনাথ ঠাকুরের মতোই যেভাবে আমি বাংলা ফার্স্ট পেপার প্রিপারেশনটা নিয়েছিলাম, আজকে যদি লগারিদম ক্লাস হয় আমি লগারিদমের প্রিভিয়াস সব কোশ্চেন সলভ করে ফেলি, এবং অ্যাট দ্য সেম টাইম 9-10-এর বই সহ এবং প্রিভিয়াস ইয়ারের কি কি রিটেন ম্যাথ এসেছে সেগুলো সহ আমি সলভ করে ফেলতাম। খুব কঠিন হতো, তারপরও চেষ্টা করতাম দিনেরটা যথাসম্ভব দিনে সলভ করে ফেলার জন্য। একইভাবে আমি মেন্টাল অ্যাবিলিটিটাও প্রিপারেশন নিয়েছিলাম। তবে মেন্টাল অ্যাবিলিটিটা আপনাদের একটু শর্টকাটে করলে কোনো সমস্যা নাই। তবে একটা বিষয় আপনারা খেয়াল করে দেখবেন, মেন্টাল অ্যাবিলিটি ম্যাথমেটিক্স দুটো আপনারা একটু করার চেষ্টা করবেন ক্যালকুলেটর ছাড়া। প্রিলিমিনারিতে ক্যালকুলেটর আপনাদেরকে দিবে না, রিটেনে যদিও ক্যালকুলেটর দিবে, তবে সেই রিটেনে ক্যালকুলেটরটা দিবে কিন্তু শুধুমাত্র ম্যাথমেটিক্সে। মেন্টাল অ্যাবিলিটিতে কিন্তু রিটেনে আপনারা ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না। কাজেই একটু হাতে হাতে যেন ক্যালকুলেশন করা যায় এই ব্যাপারে একটু ফাস্ট থাকার চেষ্টা করবেন। নেক্সটে আসি বিজ্ঞান, আইসিটি এবং ট্রিপলি, সায়েন্স, আইসিটি এবং ট্রিপলি। আমরা এখানে সবাই সায়েন্সের স্টুডেন্ট, তো এখানে আমাদের আল্লাহর মধ্যে খুব একটা সমস্যা হওয়ার কথা না। আমার জন্য আইসিটি সাবজেক্টটা একদমই নতুন ছিল, কারণ আমার সেশন যে সময়, তখন আমাদের সময় আইসিটি সাবজেক্টটা ছিল না। তো এজন্য আমার জন্য খুব ডিফিকাল্ট ছিল আইসিটি টপিকটা পড়া। তো আমি বলবো আইসিটি সাবজেক্টের ক্ষেত্রে এবং ট্রিপলি সাবজেক্টের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কনসেপশনটা ক্লিয়ার রাখা, এবং প্রতিটা কি করবো
চলে গেছে, কন্টিনিউ করবো। সায়েন্স আইসিটি ট্রিপলি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আমি বলবো যে কনসেপশন ক্লিয়ার করে পড়াটা খুবই জরুরি। সায়েন্সের কনসেপশন আমাদের প্রায় সবারই ক্লিয়ার আছে। আইসিটি এবং ট্রিপলির ক্ষেত্রে যথাসম্ভব আপনারা ছবি এবং একটু সার্কিটে বিশেষ করে সার্কিটের ছবিটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন ট্রিপলির ক্ষেত্রে। আর সায়েন্স আইসিটির পড়াটাও প্রায় সেম, যেদিন যে প্রিলিমিনারি পড়াটা আমি পড়তাম সেদিনই সেই রিটেনের পড়া প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমি যথাসম্ভব সলভ করে ফেলার চেষ্টা করতাম। আর এখন আমাদের সবচেয়ে ডিফিকাল্ট আমাদের ডাক্তারদের জন্য যে দুটা সাবজেক্ট, একটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী। আমি এ পর্যন্ত যে চারটা সাবজেক্ট নিয়ে আলোচনা করলাম সেই সবগুলো নিয়েই আমরা টুকটাক কিছু না কিছু আমরা লিখতে পারি, কিন্তু বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী আমাদের জন্য একেবারেই নতুন বলতে গেলে। তো এক্ষেত্রে পড়ার স্টাইলটা হবে একটু ডিফারেন্ট, একটু নিউজ পেপার ওরিয়েন্টেড পড়া পড়লে ভালো হয়। কিন্তু সমস্যা হচ্ছে আমরা অনেক সময় বুঝতেই পারি না যে নিউজ পেপারটা আসলে কিভাবে পড়তে হবে। আর নিউজ পেপার আমাদের পক্ষে ডেইলি এভাবে ডিউটি করে বা পোস্ট গ্রাজুয়েশনের পড়া পড়ে ডেইলি নিউজ পেপার পড়াটাও খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো এখানে নিউজ পেপার পড়ারও কিছু টেকনিক আছে। যেমন আমি হয়তো আজকে কোচিং এ বা কোনো কারণে আমি হয়তো আজকে সংবিধান পার্টটা পড়লাম। সংবিধান পার্টটা পড়ার সাথে একইভাবে আমি প্রিভিয়াস ইয়ারের সংবিধানের যত এমসিকিউ কোশ্চেন তো আমি সলভ করব। আজকে হয়তো আমার পত্রিকায়, কোনো একটা পত্রিকায়, সেটা প্রথম আলো হোক, আমার দেশ হোক, জনকণ্ঠ, যুগান্তর, যে কোনো পত্রিকা হতে পারে, সেই পত্রিকায় হয়তো সংবিধানের উপর একটা আর্টিকেল এসেছে, সেই আর্টিকেলটাও আমি পুরোটা পড়ে ফেলবো। আর্টিকেলটা পুরোটা পড়ার সাথে সাথে প্রিভিয়াস ইয়ারের সংবিধানের কোশ্চেনগুলো আমি উল্টে দেখবো, সেটা যে বই হোক। বেসিক ভিউ হতে পারে, ইউনিক হতে পারে, অ্যাসুরেন্স, যার যে বই ফেভারিট। এবং সংবিধানের সেই পার্টটা আমি তখন কেটে বইয়ের পাশে লাগিয়ে রাখতাম। তো এক পাশে আমি তখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যে কোশ্চেনটা এসেছে, যেমন সংবিধান সংশোধনী, প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন হয়তো এসেছে যে বিগত বছরের সংবিধানের সংশোধনী সম্পর্কে আলোচনা করুন। আরেকটা প্রশ্ন হয়তো এসেছে সংবিধান সংশোধনী বলতে কি বোঝায়, সংবিধান সংশোধনী কিভাবে করা উচিত, বা সংবিধান সংশোধনী সংক্রান্ত অনুচ্ছেদ বর্ণনা করুন। এবং নিউজ পেপারে হয়তো সংবিধান সংশোধনীর উপরে আরো একটা আর্টিকেল এসেছে। তো আমি নিউজ পেপারের আর্টিকেলটা কেটে প্রিভিয়াস ইয়ারের যে সংবিধানের যে কোশ্চেনটা ছিল তার পাশে আমি কেটে আটকে রাখতাম, এবং দুটো কোশ্চেন আমি পাশাপাশি পড়তাম। পাশাপাশি পড়ার পর আমি বুঝতাম যে আমার লেখার টোনটা আসলে ঠিক কি রকম হওয়া উচিত। কারণ যদি গতানুগতিক গাইডের স্টাইলে আপনি লেখেন তাহলে আপনার শুধু টেকনিক্যাল ক্যাডারের জন্য হয়তো চলে আসবে, কিন্তু আপনার যদি জেনারেল ক্যাডার টার্গেট থাকে সেটার জন্য মার্কস তোলাটা একটু ডিফিকাল্ট আসলে হয়ে যায়। আর রিটেনের জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন যথাসম্ভব আপনার মার্কসটা যেন বেশি থাকে, অ্যাটলিস্ট 580+ বা 600-র কাছাকাছি মার্কস তোলার টার্গেট আপনি রাখবেন। আপনার মার্কস টার্গেটটা যত বেশি হবে আপনার প্রিপারেশনটা কিন্তু তত ভালো হবে। এবং নিউজ পেপারের আর কি কি আপনারা পড়বেন, অবশ্যই প্রথম পৃষ্ঠা, শেষ পৃষ্ঠা, বাংলাদেশের ইম্পর্টেন্ট পার্টগুলো, আন্তর্জাতিক, অর্থনীতি, খুবই ইম্পর্টেন্ট অর্থনীতি পার্টটা, এবং বিশেষ করে সম্পাদকীয়। সম্পাদকীয় খুব ভালো করে পড়বেন, এবং অবশ্যই চিঠিপত্র অংশটা, কারণ চিঠিপত্র অংশ থেকে কিন্তু আমি এবার 5 হাতে কমন পেয়েছি, আমার 5 কোশ্চেনটা কমন পেয়েছি এবার আমি চিঠিপত্র অংশে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন বাংলাদেশের প্রিপারেশনটা কেমন হবে। আন্তর্জাতিকের ক্ষেত্রেও আমি একই কথা বলবো। আন্তর্জাতিক আমাদের কনসেপচুয়ালে 40 নম্বর থাকে, আর অন্যান্য পার্টে 60 নম্বর থাকে, টোটাল 100 নম্বরের পার্ট। আন্তর্জাতিক কনসেপচুয়াল পার্টটা আমাদের জন্য বেশ কঠিন হয়ে যায়, বেশ কঠিন হয়ে যায়। তো এগুলো যদি আমরা টার্মিনোলজি না বুঝে যদি গুগলে একটু সার্চ করে করে আমরা যদি পড়ি বিষয়গুলো, তাহলে আমাদের জন্য আশা করি আরো বেশি সহজ হয়ে যাবে। আর আন্তর্জাতিকের ক্ষেত্রেও আমি সেম টেকনিক অ্যাপ্লাই করতাম। এখন আজকে হয়তো আমি জাতিসংঘ পড়ছি, নিউজ পেপারে জাতিসংঘের উপরে কোনো আর্টিকেল আসলে সেটাও আমি পড়ে ফেলি। অ্যাট দ্য সেম টাইম আমি বইয়ের পাশে সেটা আটকেও রাখি। এবং আমি খুব ভালো সবসময় লেখার প্র্যাকটিসটা রাখতাম, যে প্রিভিয়াস ইয়ারের কি কি কোশ্চেন এসেছে জাতিসংঘের উপর থেকে, প্রতিটা কোশ্চেন আমি নিজে লিখলে কেমন হতো, এবং আমি নিজে নিজে একটু অ্যাসাইনমেন্ট করার চেষ্টা করতাম। এবং প্রতিটা কোশ্চেনে আমি যথাসম্ভব ইংলিশ টার্মিনোলজি ব্যবহার করার চেষ্টা করতাম। যেমন বাংলাদেশ বিষয়াবলিতে হয়তো একটা কোশ্চেন আসলো তত্ত্বাবধায়ক সরকারের উপরে, আমি ইংলিশে টার্মিনোলজিটাও লিখে দিতাম কেয়ারটেকার গভর্নমেন্ট, এবং এইভাবে লেখার কারণে আমার খাতাটা একটু ডিফারেন্ট হতো। অথবা বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব কিরূপ, এখানে আমি একটা টার্মিনোলজি অ্যাড করে দিতাম, জিওগ্রাফিক চোক পয়েন্ট। অথবা বাংলাদেশের একটা কৌশলগত গুরুত্ব, বা বাংলাদেশের কোনো একটা, এখানে আমি হয়তো এরকম একটা টার্মিনোলজি অ্যাড করে দিতাম, সিকিউরিটি ডিলেমা, স্ট্র্যাটেজিক ব্যালেন্স, স্ট্র্যাটেজিক টেকনিক,
এই ধরনের টার্মিনোলজি গুলো যখন আমি অ্যাড করতাম তখন আমার লেখাটা এভাবে লিখলে কিন্তু আপনার খাতাটা অটোমেটিক একটু ডিফারেন্ট হবে। আর যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি, যে সাবজেক্টের যে কোশ্চেনই হোক না কেন, সায়েন্স, আইসিটি বা ম্যাথমেটিক্স বাদে, আপনারা অবশ্যই ভিতরের কন্টেন্টের সাথে ভূমিকা এবং উপসংহারটা গুরুত্ব সহকারে লিখবেন। কারণ ভূমিকাতে টিচার ডিসাইড করবে যে আপনার কারণ ভূমিকা দেখেই টিচার বুঝতে পারবে যে আপনার বাকি কোশ্চেনের অ্যান্সারটা কেমন হতে পারে। আর উপসংহারে কিন্তু টিচার এসে ডিসাইড করবেন যে আপনাকে কত মার্কস দিবেন তিনি। কাজেই আপনার ভূমিকা এবং উপসংহার দুটো যদি একটু সুন্দর করে লেখেন ভিতরে ভালো কন্টেন্টের সাথে, তাহলে আশা করি আপনাদের সবার সবার খাতাই যথেষ্ট ভালো হবে। এবং বিসিএস এর পরীক্ষাটা আসলে মূলত রিটেন রিটেন এক্সাম বেসড। কারণ ভাইভাটা এটা আসলে অনেক অনেক বেশি লাখের উপর ডিপেন্ড করে কোন বোর্ডে ভাইভা পড়েছে এবং টিচার কিরকম, কোন টিচার কিরকম মার্কিং করেন, অনেক কিছুই ডিপেন্ড করে। তো আপনার রিটেনে মার্কসটা যদি 580 বা এরকম কাছাকাছি থাকে, তো আশা করি আপনাদের ভাইভাতে তেমন একটা কোনো সমস্যা হওয়ার কথা না, বা অ্যাটলিস্ট কোনো না কোনো একটা ক্যাডার চলে আসার কথা। তো আশা করি আমার এই প্রিপারেশনটা আপনারা সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। আর আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? জি জি প্লিজ। জি জি অবশ্যই। আসসালামু আলাইকুম আপু, আমি একজন মেডিকেল স্টুডেন্ট, রাজশাহী মেডিকেল কলেজ থেকে পাস করেছি 17-18 সেশন। আমি মূলত একটা জেনারেল বিসিএস দিই নাই, 48তম বিসিএস ছিল আমার প্রথম বিসিএস। কিন্তু আসলে আমি 1.5 মাস সময় পেয়েছিলাম মাত্র। মেডিকেল সায়েন্স মোটামুটি পড়া ছিল, কিন্তু আসলে জেনারেল পার্ট বেশি ভালো না থাকার কারণে আমি আসলে বিসিএসটা তো হয় নাই। আমি চাচ্ছি যে আমি এই 50তম বিসিএসটাকে টার্গেট করে পড়া। আমি অলরেডি একটা পড়াশোনা গুছিয়ে ফেলেছি পিজির জন্য, কিন্তু অলরেডি রিটেনের যে একটা ভয়াবহ অবস্থার কথা, যে মানে লাইব্রেরিতে, পিজি লাইব্রেরিতে পড়ছি, ওখানে যে ভাইরাস বলতেছে, এটা নিয়ে অনেক মানে ভীত। আচ্ছা এখন আচ্ছা। থেকে কিভাবে পড়া যায়? আরেকটা বিষয় হচ্ছে, আমার তো ডাক্তার জীবনে পোস্ট গ্রাজুয়েশন একটা ইয়ার, Right. আমার যদি হেলথ কেয়ার যাওয়ার ইচ্ছা, এটা কিভাবে আমি হলো অগ্রসর হতে পারি, এবং আপনার এই মুহূর্তে আমি বিশেষ কেন্দ্রে কিভাবে করতে পারি? আচ্ছা, আপনি কি টার্গেট করতে চাচ্ছেন, শুধু টেকনিক্যাল নাকি বোথ ক্যাডার? শুধু হেলথ কেয়ার। শুধু টেকনিক্যাল? তাহলে এত বেশি সমস্যা হবে না আমি আশা করি। ঠিক আছে। আর এটার জন্য আপনার সাবজেক্ট, পোস্ট গ্রাজুয়েশনের সাবজেক্ট কোনটা শুরু করে দিয়েছেন? না, আমি এক্সট্রা জন্য পড়েছিলাম, আমি রেসিডেন্সির জন্য সামনে বছর রেসিডেন্সি। কোন সাবজেক্টে দিতে যাচ্ছেন? আমি গ্যাস্ট্রোএন্টারোলজিতে এমডি। আচ্ছা ঠিক আছে। এবার আপনার ডেভিডসনটা তো তাহলে ভালো করে পড়া আছে। এবার এবার এমডিতে অ্যাপিয়ার করেছিলেন? আচ্ছা ঠিক আছে। এবার দিয়েছিলেন কিন্তু হয়নি কোনো কোনো কারণে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা আশা করি যে সামনের বার ইনশাল্লাহ আপনার গ্যাস্ট্রোএন্টারোলজিতে হয়ে যাবে। প্রাইভেট ক্যান্ডিডেট আপনি এখন। আচ্ছা, আমিও এবার এমডি দিয়েছিলাম, আমার মাইক্রোবায়োলজিতে ছিল। ঠিক আছে। তো হয়েছে আল্লাহর রহমতে কোনোভাবে। তো এখন আমার কথাটা হচ্ছে যে 47-এর প্রশ্ন তো আপনি দেখেছেন, প্রশ্নগুলো কি দেখেছেন নিজে? 46 বা দেখেছেন? 47 দেখেছি। কোন বিষয়টা কঠিন লেগেছে আপনার কাছে? আঞ্চলিকের যে বাংলাদেশের যে Right. যে কোশ্চেন গুলো আগে একটু সহজ সহজ, যে হ্যাঁ হ্যাঁ। বিষয়ে একটু মানে মুক্তিযুদ্ধে বিদেশিদের ভূমিকা সম্পর্কে একটু নিব। কিন্তু এবার দেখছে যে মার্চ এপ্রিলে বাংলাদেশের মার্চ এপ্রিল বাংলাদেশে কি হতে পারে, কি হতে পারে, এসব বিষয়ে আসলে একটু যেগুলো বইতেও এভাবে পাওয়া যায়। আর কোনো কিছু? এইরকম ছোট ছোট কিছু বাংলাদেশ আর আন্তর্জাতিক, এই দুটোতেই আপনার প্রবলেম হচ্ছে। আচ্ছা, আপনি কি রেগুলার পেপার পড়তে পারছেন, সময় পাচ্ছেন? খুব একটা দেখা হয় না, যে প্রথম আর লাস্ট শেষ পৃষ্ঠাটা একটু দেখা হয়। প্রথম শেষ পৃষ্ঠাটা। এখন কোথায় জয়েনিং এ আছেন আপনি? আমি এখন শুধু লেখাপড়া করতেছি। শুধু লেখাপড়া করছেন? তাহলে তো এখন আপনার একটু সময় আপনাকে বের করতে হবে। তো একটু সময় বের করার জন্য আমি প্রতিদিন আপনি অন্তত 1 ঘন্টা রাখেন নিউজ পেপারের জন্য। জি, নিউজ পেপার। এবং আপনার টাফ, মানে আপনার কাছে সবচেয়ে টাফ মনে হচ্ছে কোন দুইটা সাবজেক্ট, বাংলাদেশ, আন্তর্জাতিক? না, আমি এগুলো মনে হয় সহজ, কিন্তু ম্যাথমেটিক্সটা একটু কঠিন মনে হয়, ম্যাথমেটিক্স অনেকদিন করা হয় না। সেটাই। এবার আমি আমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি। আমি যখন প্রথম প্রথম কোচিং এ পরীক্ষা দিই, তখন আমার অলমোস্ট সব সাবজেক্টে ফেল আসতো। অলমোস্ট সব সাবজেক্টে আমার ফেল আসতো। সেখান থেকে আমি আমার মার্কসকে পরবর্তীতে 600 ক্লাস এনেছি। ঠিক আছে। তো এটা অনেক ডিফিকাল্ট আমাদের ডাক্তারদের জন্য। আমি কি করতাম, খাওয়া, ঘুম এবং আমার নামাজের টাইমটা বাদ দিয়ে পুরোটা সময় আমি পড়াশোনা করতাম। এটা এখন জাস্ট আপনি জিজ্ঞেস করছেন এই জন্য আমি আপনাকে বলছি, কারণ আমি সে কারণে কোনো পোস্ট গ্রাজুয়েশনে ট্রাই করিনি তখন। আমার টার্গেট ছিল শুধু বিসিএস। ফরেন ক্যাডার প্রথমে টার্গেট ছিল, পরবর্তীতে আমি অ্যাডমিনিস্ট্রেশন টার্গেট করি।
আপনার আর কোন কোন সাবজেক্টে ল্যাকিংস আছে, তাহলে আমি একদম ডিটেলস আপনাকে একটা প্ল্যান দিতে পারবো। আর ইংলিশটাতে তো আমরা মোটামুটি এমনি স্টুডেন্ট অফ ইংলিশে খুব ভালো ছিলাম, কিন্তু আসলে অনেক কিন্তু রাইট, প্র্যাকটিস নাই। দেখেন আমরা যে ইংলিশটাতে লিখে ইউজ টু, আমাদের ইংলিশটা হচ্ছে 9-10 স্ট্যান্ডার্ড ইংলিশ, ফ্র্যাঙ্কলি স্পিকিং। এই ইংলিশ দিয়ে আসলে হবে না, আসলেই হবে না। তো আমি যেটা বললাম, আমি প্রতিদিন অল্প অল্প অ্যাটলিস্ট আধা ঘন্টা করে প্রতিটা সাবজেক্টের জন্য একটুখানি টাইম আমি রাখতাম। কিছুটা সময় বাংলা প্রথম পত্র, কিছুটা সময় সাহিত্যের জন্য, কিছুটা সময় ব্যাকরণের জন্য, যেগুলোতে ছাকা নাম্বার সেগুলোর জন্য, আর কিছু সময় ম্যাথের জন্য, কিছু সময় মেন্টাল এবিলিটির জন্য, এবং কিছুটা সময় যেটা আমার কঠিন সাবজেক্ট সেটার জন্য। যেমন আমার জন্য আইসিটি কঠিন ছিল, আমার জন্য ট্রিপলি কঠিন ছিল, এবং আমার জন্য বাংলাদেশ এবং আন্তর্জাতিক আমাদের সবার জন্য কঠিন। তো এক্ষেত্রে আমি আপনাকে বলবো যে বাংলাদেশ আরেকটু ডিপে যাই তাহলে, যদি আপনি কিছু মনে না করেন। বাংলাদেশ অ্যাফেয়ার্স এর কোন টপিকটা কঠিন লাগে আপনার কাছে? বাংলাদেশ মানে বেসিক ভিউ সাম্প্রতিক গুলো কিছু একটু কঠিন লাগে। হুম। তবে এই যে বেসিক ভিউটা বইটা পড়ে আমি 48 মানে পরীক্ষা দিয়েছিলাম, সে সময় আমি মানে এই বিষয়গুলো ভালো মানে পেরেছিলাম, এবং যে রিটেন যে বর্তমান যে 47 যে কোশ্চেনটা দেখেছিলাম, 47 যদি পরীক্ষা দেওয়া হয়নি, তারপরে বুঝতে পারছি যে না, আমি এইসব সাবজেক্ট আমরা একটু নাম্বার তুলতে পারবো ইনশাআল্লাহ। বাংলা, তারপর মেন্টাল এবিলিটি, হুম। এই যে মানসিক দক্ষতা, হুম। সরি নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন, ঠিক আছে। তারপর ভূগোল, হুম। এগুলো দেখলাম যে দিকে যদি কনসেপ্ট ক্লিয়ার করে পড়া যায় তাহলে এগুলো তোমার নাম্বার ধরে আছে। কিন্তু এই যে আমার ইংলিশটা আর এই যে বিশেষ করে ম্যাথ এবং মেন্টাল এবিলিটি, এটা আমি আসলে নিজের প্র্যাকটিস একটু দুর্বলতা, তারপরে ভয় লাগে যে এটা পারবো কিনা। আর আচ্ছা এটার বিষয়ে একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা, তাহলে প্রথমে আমি আপনাকে ইংলিশ নিয়ে আগাই। আমরা মেডিকেলে আমরা 5-6 বছর কিন্তু ইংলিশ ভার্সনেই পড়াশোনা করেছি, ইংলিশ ক্যাচ করা আমাদের জন্য খুবই ইজি। তো এখানে আমি আপনাকে একটু ফাঁকিবাজি বুদ্ধি দেই। এখনো কি লাইভ চলছে? হ্যাঁ, right. আচ্ছা ঠিক আছে। তো এক্ষেত্রে আপনি একটা ইংলিশ লেখার পরে সেটা ছবি তুলে স্ক্যান করে, ওসিআর স্ক্যান করে আপনি এখন একটু চ্যাট জিপিটি কে পাঠাতে পারেন জি। যে এটা আমি আইএলটিএস এ কোন স্ট্যান্ডার্ড, এটা আমি যে লেখাটা পাঠিয়েছি এটা আইএলটিএস ব্যান্ড কত, তুমি এটাকে আইএলটিএস ব্যান্ড 10-এর মধ্যে কত নাম্বার দেবে। আমি যখন 44 দেই, 45 দেই, তখন এই সুবিধাটা ছিল না। এখন কিন্তু আপনারা কিন্তু লাকি যে এখন আপনারা এই সুবিধাটা পেয়ে যাচ্ছেন। আগে আপনি লিখবেন, প্রথমেই চ্যাট জিপিটি কে দিয়ে লেখাবেন না। আপনি লিখবেন, আপনি লেখার পরে সেটা চ্যাট জিপিটি কে বা আপনি যেটা ইউজ করেন, গ্রক, জেমিনি, ডিপসিক, হোয়াটএভার, তাকে আপনি ছবি তুলে ওটা সেন্ড করবেন। সেন্ড করার পরে ওকে বলবেন যে মার্কিং করতে। ও তখন আপনাকে মার্কিং করে যথাসম্ভব আপনার ভুলগুলো আপনাকে ধরিয়ে দিবে। ভুলগুলো ধরিয়ে দেওয়ার পরে সেগুলো আপনি জাজ করবেন, এবং আপনি আপনি নেক্সট আবার একটা কোশ্চেন করবেন যে আচ্ছা তুমি তো বললে যে আমার এই লেখাটা আইএলটিএস ব্যান্ড 5 এর মতো মার্কস পাবো, আমি কিভাবে লিখলে এটা আইএলটিএস ব্যান্ড 6 করতে পারি। ও আপনাকে তখন পুরো রিপ্লাইটা দিয়ে দিবেন, এই লেখাটা আপনার এভাবে না করে এইভাবে করলে আইএলটিএস ব্যান্ড 6 হবে। পুরোটা আপনি পড়বেন, পড়ার পরে এবার আপনি আবার একটু রিপ্লাই দিবেন, এটাকে আমি আইএলটিএস ব্যান্ড 7 কিভাবে করতে পারি। ব্যান্ড 7 পর্যন্তই আপাতত আপনি ট্রাই করেন। তো এভাবে প্র্যাকটিস করতে করতে আপনি দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার ইংলিশটা অনেক বেশি ডেভেলপ হয়ে যাবে। আর বাংলাদেশ আন্তর্জাতিকের ক্ষেত্রে আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা যখন নিউজ পেপার পড়ি আমরা বাংলাটাই বুঝি না, ইংরেজি তো দূরের কথা। সত্যি কথা যেটা, সম্পাদকীয় যখন আমরা পড়ি বিভিন্ন টার্মিনোলজি আমরা বুঝি না। এক্ষেত্রে আপনি আপনি গুগলও সার্চ করতে পারেন বা এআই কে দিয়েও আপনি কোশ্চেনটা করতে পারেন। আপনি হয়তো গুগলে কোনো একটা পত্রিকা পড়ছেন, প্রথম আলো হোক বা আমার দেশ হোক, যেই পেপারই হোক, একটা সেন্টেন্স হয়তো আপনি বুঝলেন না, বা পুরো একটা প্যারাই হয়তো আপনি টোটালি বুঝলেন না যেই প্যারাটার মানে কি। তো সেটা আপনি কপি পেস্ট করে যদি এআই কে সেন্ড করেন যে এইটার অর্থটা কি, আমাকে একটু সহজ করে বুঝিয়ে দাও, সে খুব ইজিলি আপনাকে বুঝিয়ে দিবে। এবং এই টেকনিকেই আমি 45-এর পরবর্তী সময় থেকে এবং 44-এর ভাইভা আমাদের জন্য, চ্যাট জিপিটি আমাদের জন্য এসেছে হচ্ছে অ্যাভেলেবল হয়েছে 2024-এর সময় থেকে, তখন আমার 44-এর ভাইভার সময়। এই সময়টা আমি পুরোপুরি এআই ব্যবহার করেছি। তবে আমার এআই ব্যবহারের টেকনিকটা কিরকম ছিল, আগে আমি নিজে পড়াশোনা করতাম। প্রথমেই আমি এআই এর কাছে যেতাম না যে আমাকে এটা করে দাও, আমাকে ওটা করে দাও। আগে আমি নিজে নিজেরটা জেনারেট করতাম। কারণ আপনি যখন, যেহেতু আমি তখন ভাইভা প্রার্থী, ভাইভা বোর্ডে জিপিটি আমাকে জেনারেট করে দেবে না, ভাইভা বোর্ডে আমাকে অ্যান্সার জেনারেট করতে হবে। আমি নিজে নিজে ইন্টারভিউ কোশ্চেন বানাতাম, আমি নিজে নিজে সেগুলো বলতাম, বলার পর আমি সেগুলো সেন্ড করতাম যে আচ্ছা এই কোশ্চেনটা ইন্টারভিউ অনুযায়ী কতখানি উপযোগী। ঠিক এইভাবে আপনি রিটেনের জন্য প্র্যাকটিস করতে পারেন। আপনি ঢাকা মেডিকেল কততম ব্যাচ? অনেক আগে ভাইয়া, K70 ব্যাচ।
আচ্ছা, আপনাদের আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, যে কোনো সাবজেক্ট। আর্টসের স্টুডেন্ট সেক্ষেত্রে সায়েন্স আমরা একেবারেই বুঝি না। হুম হুম। এটা কিভাবে হয়? একেবারেই বুঝি আচ্ছা, সায়েন্স এটা আসলে সায়েন্স আর বইটা আছে? না। ওই আমার একাডেমিক এখন সায়েন্স ধরি সায়েন্স এখনো ধরেন নাই? তাহলে সায়েন্সটা সবার আগে ধরে ফেলেন। আপনার সাবজেক্ট কোনটা? অ্যারাবিক। কোন ইউনিভার্সিটিতে? ঢাকা ইউনিভার্সিটিতে অ্যারাবিক ডিপার্টমেন্টে আমার সিট পড়েছিল এবার, এমডি মাইক্রোবায়োলজিতে। আচ্ছা, আপনি কোন মানে স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট নাকি পড়াশোনা? কোন ইয়ার? থার্ড ইয়ার। তার মানে ফোর্থ ইয়ারে আপনার শেষ হবে, আপনার আরো একটু সময় আছে সামনে হাতে। তাহলে আপনি এক কাজ করতে পারেন, যেহেতু রানিং থার্ড ইয়ার, 9-10-এর বেসিক ম্যাথ কভার করার জন্য আপনি ইউটিউবে একটু ভিডিও দেখতে থাকেন, কারণ আপনার সামনে সময় আছে। এবং সায়েন্সের মধ্যে কোন কোন টপিকটা কঠিন লাগে সেটা বলে আমি আরো একটু ইজি করে আপনাকে বলতে পারবো। ফিজিক্স না কেমিস্ট্রি নাকি বায়োলজি নাকি আইসিটি নাকি ট্রিপল? মানে টাচই করেন নাই? টাচই করেন নাই, সবই কঠিন লাগে। আপনিও কি আর্টসের? আচ্ছা, কমার্সের। আচ্ছা, তাহলে আপনাদের দুজনের জন্য আপনিও কি থার্ড ইয়ার? আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমার কথা হচ্ছে যে, যেহেতু আপনাদের হাতে একটু একটা বছর সময় আছে, এখনকার সায়েন্স আইসিটি বা যে কোনো সাবজেক্টের কোশ্চেন তো আপনারা দেখেছেন, প্রত্যেকটা কোশ্চেন এখন অ্যানালিটিক্যাল হচ্ছে, প্রতিটা কোশ্চেন এখন অ্যানালিটিক্যাল। কাজেই আপনাদের কনসেপশন ক্লিয়ার করতে হবে, এবং আলহামদুলিল্লাহ আপনাদের হাতে মিনিমাম 1 বছর সময় কিন্তু আছে। যেটা কঠিন লাগে সবার আগে এখন সেটাকে আপনারা ফোকাস করেন। আপনি শর্টকাট খুঁজবেন কখন? প্রিলিমিনারি আগে। প্রিলিমিনারি আগে এখন 1 মাস বাকি, এই সময় আপনার নতুন পড়ার টাইম নেই, তখন আপনি রিভিশন করবেন। তো আপনাদেরকে আমি বলবো, প্রথমেই ট্রিপলিতে যাওয়ার দরকার নাই। ট্রিপলি হচ্ছে আমাদের ফিজিক্সের সেকেন্ড পেপারের পার্ট। ট্রিপলি হচ্ছে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপার, এবং সেটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের। ঠিক আছে? তো কাজেই আপনি যখন এখন ফিজিক্সের কোনো আলো আলো আছে, শব্দ আছে, চুম্বক, তরঙ্গ, এরকম বেশ কিছু পার্ট যেগুলো আছে, 9-10-এর কোনো একটা বই, পিডিএফ হোক বা যাই হোক, এখন যদি বই আপনাদের নাও কেনা থাকে, অ্যাটলিস্ট পিডিএফটা দেখতে থাকেন। আর যে টপিকগুলো কঠিন লাগছে, রেগুলার ইউটিউবে আপনার 10 মিনিট স্কুল বা যে কোনো ইউটিউবে প্রচুর ভিডিও আছে, ইউটিউবে রেগুলার 9-10-এর গুলো দেখে আপনি আগে আপনার বেসিকটাকে স্ট্রং করেন। ভূমিকম্প হলে কি কি করি আমরা? সবার আগে পাইলিংটা আমাদের স্ট্রং করা দরকার। আপনি আগে বেসটা স্ট্রং করেন। আমি যখন আইসিটি প্রিপারেশন নেই, আইসিটি আমার কাছে টোটালি নতুন। মানে রাউটার এটা খায় না মাথায় দেয়, এটা আমি টোটালি বুঝি না। আমি জাস্ট জানি যে রাউটার অফ করে আবার অন করতে হয়। এই ছিল আমার আইসিটির নলেজ। সেখান থেকে তারপর দেখি এখন আমি পটপট করে আমি ফ্লো চার্ট আঁকি এভাবে। কাজেই স্মার্ট যুগে এখন 21st সেঞ্চুরিতে এইভাবে আপনাদেরকে আগাতে হবে। আর কোনো সাবজেক্ট? আপনার কি মানে প্রশাসনিক চয়েস ছিল নাকি পররাষ্ট্র চয়েস? ভাইয়া, পররাষ্ট্র চয়েস ছিল আমার 44-এ। ঠিক আছে, তারপর সামনে আরো মানে ক্যাডার চেঞ্জ করার ইচ্ছা আছে নাকি? না, সামনে আর ক্যাডার চেঞ্জ করার ইচ্ছা নাই। আমি 44-এ দিয়েছিলাম শুধু জেনারেল ক্যাডার। পরবর্তীতে 45-এ আমি ঠিক বোথ ক্যাডার দিয়ে রেখেছিলাম। এমনি বোথ ক্যাডার দিয়েছিলাম, কারণ আমি শিওর ছিলাম যে আমার 44-এই চলে আসবে প্রথম 10 জনের মধ্যে। তো পরবর্তীতে যখন আসেনি, তারপর আমি অ্যাডমিনিস্ট্রেশন প্রথম ফার্স্ট চয়েস দিই। আমার টেকনিক্যাল ছিল 5th চয়েস। জি, আমি একটা প্রশ্ন করে শেষ জি জি, করতে চাই। বলেন। আপনাদের মানে ব্যাচে হচ্ছে আমার এক সিনিয়র প্রফেসর আব্দুল্লাহ মাহমুদ ভাই। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কার্ডিওলজিতে আমাদের ফাঁক হয়। উনি আমাদেরকে বলেন যে তুমি জেনারেল বিসিএস দিবা, সেহেতু তোমাকে অবশ্যই জেনারেল ক্যাডারের জন্য পড়া উচিত। এই যে আমাদের তো আসলে জেনারেল ক্যাডার যাওয়ার জন্য একটা মানে ভালো লাগার যে বিষয় এই জিনিসটা আসে না। আপনার কিভাবে জেনারেল ক্যাডার যাওয়ার জন্য ভালো লাগা রাখবে, এটা কিভাবে একটু অনুপ্রেরণা আমাদের যদি একটু বলতেন তাহলে। ভাইয়া, এটার কারণটা হচ্ছে থার্ড ইয়ারে আমার প্রথম যখন আমাদের ল্যাবে না, ওয়ার্ডে এক্সপোজার হয়, আমি দেখলাম যে আমার পেশেন্ট এক্সামিন করতে একদমই ভালো লাগে না। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমার কোনো সমস্যা হয়নি, বেসিক সাবজেক্ট আমার খুব ফেভারিট ছিল। আমার প্রবলেম হয় থার্ড ইয়ার থেকে। এখন থার্ড ইয়ার ফোর্থ ইয়ারেও বেসিক সাবজেক্ট আমি খুব এনজয় করেছি, এবং এখন আমি ডেভিডসন বা বেইলি অ্যান্ড লাভ, জেফ কোটস, দত্ত বই পড়া খুব এনজয় করি, কিন্তু পেশেন্ট দেখাটাকে আমি এনজয় করি। এই জন্য আমি তখন ঠিক করলাম যে হয় আমি এমডি করে বেসিক সাবজেক্টে চলে যাব, টিচার হব, অথবা ল্যাবে ডায়াগনস্টিকে চলে যাব, অথবা আমি বিসিএস দিয়ে একদম জেনারেল ক্যাডারে চলে যাব, যে কোনো একটা। তো এই ছিল আর কি আমার টার্গেট। তো আমি বলবো যে আপনার যেটা প্যাশন, আমার প্যাশন ছিল মাইক্রোবায়োলজি, আমি এমডি মাইক্রোবায়োলজিতেই দিয়েছি। আপনার যেটা প্যাশন আপনি সেটা ধরে রাখেন। টুডে অর টুমোরো আমার ইয়ার লস হয়েছে বা কোনো একটা, আল্লাহ পাক যখন রিজিকে রাখবে তখনই হবে, আপনার কেউ থামাতে পারবে না। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন, যে কোনো সাবজেক্ট নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন।
ও ম্যাথটা আপনি শূন্য থেকে শুরু করে আবার একটা অবস্থান নিয়েছেন, জি। সেটা বলতেন যে কিভাবে আসলে ইংরেজির মধ্যে বলতেন যদি যে কিভাবে আপনি আচ্ছা, আপনার সাবজেক্ট কোনটা? বাংলা। বাংলা। আচ্ছা ঠিক আছে, তাহলে তো বাংলাতে আপনি মিনিমাম 130 উঠিয়ে ফেলবেন। তাহলে আপনি বাংলাতে 200 মধ্যে মিনিমাম 130 উঠিয়ে ফেলবেন, কোনো অসুবিধা নেই। ম্যাথে আপনার মানে কোন কোন পার্টে আপনার দুর্বলতা? তখন সমস্যা হয় আপনার বিজনেস সমস্যা। বিন্যাস সমাবেশ। আর নরমালি নরমালি আপনার বীজগণিতের কি অবস্থা? হুম। এমনিতে সূচক, লগারিদম বা সমীকরণ এসবে কোনো সমস্যা আছে? এই জন্যই আমি জানতে চাচ্ছি যে আপনার আসলে, যেমন ধরেন এখন যদি আপনাকে 50 নম্বরে একটা ম্যাথমেটিক্স এর কোশ্চেন দেওয়া হয়, সেখানে আপনি কত তুলতে পারবেন বলে আপনি মনে করেন? জি, 20 তুলতে পারবেন। আচ্ছা, তার মানে আপনার এখনো 30 গ্যাপ আছে। দ্যাট মিনস আপনার প্রিপারেশন এখনো less than 50%, এখনো more than 50% আপনাকে আগাতে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনার সবচেয়ে বেশি কোশ্চেন আসে কিন্তু বীজগণিত থেকে, নেক্সট হচ্ছে ত্রিকোণমিতি, রিটেনে। পাটিগণিত থেকে কিন্তু কোশ্চেন কম আসে। পাটিগণিত থেকে আপনার প্রিলিমিনারিতেও কোশ্চেন কম আসে, রিটেনেও কোশ্চেন কম আসে। কাজেই যেহেতু আপনার কাছে মনে হচ্ছে যে আপনি ম্যাথে একটু উইক মনে হচ্ছে আপনার কাছে, বিন্যাস সমাবেশটা আপনি একটু পরে টাচ করেন। আমার ক্ষেত্রেও এরকমই হয়েছিল, ম্যাথ আমি একদমই ভুলে গিয়েছিলাম। পরে বিন্যাস সমাবেশটা আমি পিলিতে আর ট্রাই করি নাই, ওটা একবারে রিটেনের জন্য ভালোভাবে ট্রাই করার চেষ্টা, ভালোভাবে ট্রাই করেছিলাম। তো আমি বলবো যে ম্যাথমেটিক্সের যে টপিকগুলো আপনার ইজি লাগে সেগুলো আপনি একপাশে আলাদা করে ফেলেন, যে টপিকগুলো মিডিয়াম লাগে সেইগুলো আপনি একপাশে আলাদা করে লিখে রাখেন। মানে আমি টপিকের নাম বলছি, ম্যাথমেটিক্সের কথা না। এবং যেগুলো একেবারেই হার্ড সেগুলো আপনি আলাদা করে রাখেন। এখন আপনার টার্গেট হবে আপনার কাছে যেগুলো ইজি লাগে সেগুলো যেন আপনার একটা নাম্বারও মিস না যায়। এই সেই সাথে আপনি অল্প অল্প করে আপনার কাছে যে টপিকগুলো মিডিয়াম মনে হচ্ছে সেইগুলো আপনি ডেইলি একটা একটা করে টার্গেট করেন। এটা আপনি ইউটিউবে ভিডিও দেখেও করতে পারেন। এখন আসলে আপনার কোচিং এ যে সবসময় ভর্তি হতে হবে এমন কোনো কথা নেই, ইউটিউবে ভিডিও দেখে আপনি যথেষ্ট শিখতে পারবেন, ইউটিউব অথবা ফেসবুক। আর আর কি আছে, যেমন ধরেন বীজগণিত থেকেই বিন্যাস সমাবেশ বাদ দিয়েই যদি আপনি বীজগণিত সব করেন, অলমোস্ট সবই আপনি পেয়ে যাবেন বীজগণিত থেকে। দেন আছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি থেকে অলওয়েজ কোশ্চেন থাকে। আর আপনি যদি নিতান্তই কোনো কিছু বাদ দিতে চান, আপনি উপপাদ্যটা একটু বাদ দিলেও দিতে পারেন রিটেনের জন্য, কারণ উপপাদ্য থেকে কিন্তু সবসময় কোশ্চেন থাকে না। একটা জিনিস থেকে সবসময় কোশ্চেন থাকে, সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। রিটেনে অলওয়েজ কোশ্চেন থাকবে, এটা থেকে পিলিতে কোশ্চেন আসবে না, কিন্তু রিটেনে কোশ্চেন আসবে। আর আপনি এখন দেখেন যে পাটিগণিতের কোনো টপিক আপনার ইজি লাগে কিনা। কোনো টপিক যদি ইজি লাগে ওই একই স্টাইলে আপনি আগাবেন। আর যদি আর কোনোটা বোঝার সমস্যা হয়, প্রথমে আপনি ইউটিউব দেখে দেখে প্র্যাকটিস করতে থাকেন, তারপরে আপনি প্রিলি প্র্যাকটিস করতে থাকেন, এবং সাথে একটা মডেল টেস্ট বই রাখবেন। মডেল টেস্ট বই রেখে একটু নিজে নিজে প্র্যাকটিস করবেন যে ওইটুকু টাইমের মধ্যে আপনি কয়টা করতে পারছেন এবং কারেক্টলি করতে পারছেন কিনা, এবং ক্যালকুলেটর ছাড়া করার চেষ্টা করবেন। তাহলে আশা করি ভালো হবে। ডিটেলস গাইডলাইন পেয়েছেন? আর কিছু মেন্টাল অ্যাবিলিটি বা অন্য কোনো সমস্যা? আচ্ছা, আর কারো কোনো সমস্যা, কারো কোনো প্রশ্ন আছে? তাহলে শেষ করতে পারি। আচ্ছা, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে, অসংখ্য ধন্যবাদ। তার একদম হচ্ছে এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনাদের কাছে শেয়ার করেছেন। তো এই এক্সপিরিয়েন্সটা যদি আপনারা একদম ভাবে নিজেকে ধারণ করতে পারেন, তাহলে উনি যেভাবে সফল হয়েছেন আপনার সফলতাটাও খুবই কাছে। ওনার এক্সপিরিয়েন্স গুলো আমি ওখানে বসে শুনতেছিলাম। তো আসলে যারা হচ্ছে ক্যাডার হয়েছেন আর যারা হচ্ছে ক্যাডার হননি, যারা ক্যাডার হয়েছেন, এই যে পুরো এক্সপিরিয়েন্সের তার গল্পটা, তাদের কিন্তু একটা রিলেশন করতে পারবেন, মানে তারা কিন্তু ইম্পর্টেন্সিটা অনুধাবন করতে পারবেন। আসলে সফলতার কিন্তু অন্য কোনো ওয়েই নাই। ম্যাডাম যেভাবে পুরো বিষয়টা এক্সপেরিয়েন্সটা শেয়ার করেছেন, আপনি যদি জাস্ট এভাবে জাস্ট ফলো করতে পারেন বা গাইডলাইনটা অনুসরণ করতে পারেন, ইনশাল্লাহ ভালো কিছু ওয়েট করবে। তো আমরা বেশ কিছু এখানে কোশ্চেন শুনেছিলাম, মানে বিভিন্ন সাবজেক্টের প্রবলেম নিয়ে। তো আমরা সায়েন্সের প্রবলেম শুনেছি, ইংলিশের প্রবলেম শুনেছি, অ্যান্ড হচ্ছে গণিতের প্রবলেম শুনেছি। তো এই প্রবলেমগুলো সলিউশনটা কি হতে পারে, সেই সলিউশন সম্পর্কে আমরা আরো ফার্দার শুনবো আমাদের 45th
ফর বিসিএস এর অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত সোনিয়া খান লিমা, ঢাকা ইউনিভার্সিটির বিবিএ এমবিএ শেষ করা। বস বস। আসসালামু আলাইকুম। আহ আজকে আমি এই স্টেজে দাঁড়িয়ে কিছু কথা বলবো আর কি, বিসিএস প্রস্তুতি রিলেটেড, কিভাবে আপনারা রিটেন প্লাস প্রিলি দুটাতেই আর কি একটা ভালো প্রিপারেশন নিতে পারেন। তো এখানে আমি দেখলাম সবই বোধহয় ডাক্তার। আমি মনে হয় ভুল হবে যে এখানে ডাক্তারকে মানে ডাক্তারি লাইনে কারা আছেন আর নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড কারা, মানে মেডিকেল স্টুডেন্ট কারা। মেডিকেল আর হচ্ছে নন সায়েন্স 4 জন। আচ্ছা, এখন যারা নন সায়েন্স, আমি হচ্ছে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আমি আমার পরিচয়টা দেই। আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে বিবিএ এমবিএ কমপ্লিট করেছি, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, এবং আমার সেশন হচ্ছে 15-16 ব্যাচে। কেউ আছে? আপনি? আচ্ছা। আর যারা আছেন তারা মূলত হচ্ছে কোনো প্রিলিতে কি অ্যাটেন্ড করেছেন এখনো অব্দি? কেউ কোয়ালিফাইড হয়েছেন? কেউই না। আপনি কততম বিসিএস প্রিলিতে অ্যাটেন্ড করেছিলেন? 47, মানে এটা আপনার ফার্স্ট বিসিএস, যেহেতু আপনি ডক্টরি লাইনে পড়ছেন আর কি। আছে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি এখানে দেখলাম হচ্ছে সবাই তো বিসিএস ক্যাডার হতে চান, তাই না? ড্রিম কি হেলথ ক্যাডার হওয়া নাকি জেনারেল ক্যাডার হওয়া? কজনের জেনারেল ক্যাডার হওয়ার ইচ্ছা? হাতটা রেজ করেন সবাই, মানে যারা হতে চান। আর আর যারা পার্টিকুলারলি যে এক্সপার্টাইজ হতে চান, আই মিন হচ্ছে হেলথ ক্যাডার, তারা একটু হাতটা রেজ করেন। ম্যাক্সিমাম এখানে হেলথ ক্যাডার হতে চায়, নট ফর জেনারেল ক্যাডার। আচ্ছা, এখন হচ্ছে যদি আপনি স্পেশাল বিসিএস দেন তাহলে তো হচ্ছে ইজিলি আপনি স্পেশাল ক্যাডারের জন্য আই মিন হচ্ছে হেলথ ক্যাডারের জন্য রিকমেন্ডেড হয়ে যাচ্ছেন। কিন্তু এই হেলথ ক্যাডারেরা তারা আবার কিন্তু জেনারেল ক্যাডারও অ্যাটেন্ড করে। এখন যখন আপনি জেনারেল পরীক্ষায় অংশগ্রহণ করেন তখন কিন্তু কম্পিটিশনটা একটু টু মাচ হার্ড হয়ে যায়, কারণ আপনাকে সেই বাংলাদেশ বিষয়াবলী পড়তে হয়, আপনাকে সেই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার পড়তে হয়। মানে ওই জেনারেল ক্যাডার আর হচ্ছে টেকনিক্যাল ক্যাডার বা হচ্ছে আপনার হেলথ ক্যাডার তেমন একটা ভেরিয়েশন হয় না যখন আপনি মেইন বিসিএস দিয়ে অ্যাটেন্ড করেন। তাহলে এখন যারা আপনি সায়েন্স প্লাস হচ্ছে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন? সবার জন্য কিন্তু সেম একটা প্রিপারেশন গাইডলাইন আমি আজকে দিব। সেটা হচ্ছে আমার 44তম বিসিএস হচ্ছে আমার ফার্স্ট বিসিএস, এটা আছে আমার প্রথম বিসিএস। তো প্রথম বিসিএস এ আমি কিভাবে সফল হতে পারছি, আজকে সফল হওয়ার কারণে কিন্তু আজকে এই স্টেজে তাই কথা বলতে পারছি। মানে না হলে ওই যে আপনাদের মতো বেঞ্চে আমি বসতাম। আজকে সফল হয়েছি, জেনেসিস আমাকে ডাকছে কিছু বলো, তাই আজকে আমি বলতে পারতেছি। তো এখন আমি বলবো যে যেহেতু আপনারা প্রিলিমিনারিতে কোয়ালিফাইড হন নাই, তো এখন এটাকে আপনি থিঙ্ক ইট পজিটিভলি, এটাকে আপনি পজিটিভ ভাবে না যে আমি প্রিলিতে কোয়ালিফাইড হই নাই, আই হ্যাভ টাইম টু টেক প্রিপারেশন। সো আপনার এখন প্রিপারেশন নেওয়ার সময়, আপনি রিটেনটাও কম্বাইন করে পড়েন, অর্থাৎ প্রিলি প্লাস রিটেন। আপনি কোয়ালিফাইড হতে পারছেন না কেন সেটার রিজনটা দেখেন। বেশিরভাগ স্টুডেন্ট প্রিলিমিনারিতে কোয়ালিফাইড মানে হতে পারতেছে না, এটার মূল কারণ হচ্ছে কি আমার মতে যেটা প্রপার প্র্যাকটিসের অভাব আছে, এখানে লেকিংস আছে, টাইম ম্যানেজমেন্টের একটা লেকিংস আছে। কারণ আমরা গদবাঁধা পড়াশোনায় অনেক বেশি অভ্যস্ত। তো এই গদবাঁধা লাইন থেকে আপনাকে কি করতে হবে, একটা রেগুলার পড়াশোনায় বা স্টাডিতে ফোকাস দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, প্রিলিমিনারি ক্ষেত্রে যেটা করতে পারেন যে আপনি যখন পিলির প্রিপারেশন নেবেন, আগে সিলেবাসটা ডাউনলোড করেন যে সিলেবাসটা কি। আপনি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আগে সলভ করে দেখেন। আপনি যখন একদম আপনি কিছু জানেন না, মনে করেন আপনি পিলির প্রিপারেশন একদম শূন্য, মানে আপনার কোনো নলেজই নাই, আপনি সেই শূন্য নলেজ দিয়ে একটা প্রিলিমিনারি মল টেস্ট অ্যাটেন্ড করে দেন। অ্যাটেন্ড করে দেখেন যে আপনি কত পান, 200তে আপনার মার্কস কত আসে। 200তে যদি আপনার মার্কস 70 আসে বা 30 আসে, তাহলে আপনি বুঝবেন যে আপনার কত মার্কস গ্যাপ আছে। আর প্রিলিমিনারি মানে হচ্ছে সর্বোচ্চ মার্কস পাওয়ার পরীক্ষা না, কিন্তু ঠান্ডা মাথায় এমসিকিউ দেখাবেন, আপনাকে কাট মার্ক পাস করা। অর্থাৎ ইফ নট নেসেসারি আপনি পুরা হচ্ছে
এমসিকিউ গুলো ডাকাতে হবে, মানে 200 মার্ক তুলতে হবে। ইট ডাজন্ট মিন আপনাকে ধরতে হবে জাস্ট আমি প্রিলির টিকিট পেয়ে রিটেন অ্যাটেন্ড করব। সেটা হচ্ছে আপনার কৌশল হওয়া লাগবে, সেটা এক্স্যাক্টলি আপনার কৌশল হওয়া লাগবে। তো সেক্ষেত্রে হচ্ছে যেটা বলবো আর কি, আপনি প্রত্যেকটা সাবজেক্ট, পার্টিকুলার বিভিন্ন সাবজেক্ট গুলো, যেই সাবজেক্ট গুলো আপনি পিলিতে আসতেছে, বাংলা, বাংলাদেশ বিষয়াবলী, ইন্টারন্যাশনাল, ম্যাথ, মেন্টাল এবিলিটি, ইংলিশ, বা এই সাবজেক্ট গুলো একটা সিলেবাস করে ফেলা, যে আমি প্রতিদিন পড়বো। অনেক স্টুডেন্ট থাকে যে রেগুলারিটি মেনটেন করে না, আজকে 9 ঘন্টা একদম পাঠায় দূরে একদম পড়াশোনা করছে, 4-5 দিন আর পড়াশোনা করতেছে না। এই যে এটা করা যাবে না, এটা আবার কি কনসিস্টেন্সি থাকে না। আমি মনে করি হচ্ছে আপনি যদি আজকে স্থির হন যে আমি পারবো, হ্যাঁ আমার পক্ষে সম্ভব, কারণ ন্যাশনাল থেকে হাজার হাজার ছেলেপেলে এখন হচ্ছে এই যে 45তম বিসিএস এডমিন ক্যাডার হয়েছে, পুলিশ ক্যাডার হয়েছে, সিগনিফিকেন্ট পোর্শন। এখন এটা মানি এটা না যে আমি হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাই নাই, আমি হচ্ছে ভালো জায়গা থেকে পড়াশোনা করতেছি না যে আমি পিছিয়ে যাব। আমার হচ্ছে আপনার টার্গেট থাকবে হচ্ছে আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে হবে। তো লক্ষ্যে পৌঁছাতে হলে আজকে টেবিল থেকেই হচ্ছে শুরু করে দেন যে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো। জাস্ট পড়ার টেবিলে একটা গোল সেট করে দেন যে আমি 50তম বিসিএস এ প্রশাসন ক্যাডার হব। মানে হয়তো আপনি হতে পারছেন না, কিন্তু আপনার স্বপ্ন বলে দিবে যে আপনি হবেন। আপনি যখন ঘুম থেকে উঠবেন দেখবেন যে আপনি 50তম বিসিএস এর প্রশাসন ক্যাডার। আমার পড়ার টেবিলে আমি আপনাদের কাছে বলবো যে 44তম বিসিএস, এই বিসিএস আমি যখন 43তম বিসিএস এর রেজাল্ট দেয় আর কি, তো অনেক সিনিয়র ভাই ব্রাদার দেখলাম যে ক্যাডার হয়। তো এই জিনিসগুলো দেখে আমি যদি ক্যাডার হতে পারতাম, আল্লাহ ক্যাডার পরে মানে অনেক কিছু মনে হয়, এত মানুষ তাদেরকে এপ্রিসিয়েশন করতেছে, আমি যদি ক্যাডার হতে পারতাম। তো আমিও তখন টার্গেট করি যে আমি তখন আমার ফেসবুক পেজ, মানে ফেসবুক যে আমার ফেসবুক ওয়ালে অনলি বিতে লিখছি আলহামদুলিল্লাহ আমি 44তম বিসিএস এ প্রশাসন ক্যাডারের সুপারিশ প্রাপ্ত। শুধু জাস্ট আমি দেখতেছি, আর কেউ দেখতেছে না। অথচ মানে আমার নিজস্ব ফিলিং আমি আমার নিউজ ফিডে রেখে দিয়েছি, ওটা আমার স্বপ্ন। এই স্বপ্নই আজকে আমার এখানে আসছে। তাহলে থিঙ্ক বিগ, অলওয়েজ স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখলে আপনি স্বপ্নের কাছে পৌঁছাতে পারবেন। হ্যাঁ, তো এখন প্রিলিমিনারিতে কি হবে যে আগে একটা সাবজেক্ট, বাংলা সাবজেক্ট বা ইংলিশ সাবজেক্ট, যে কোনো একটা কোচিং এর শিট, যেটা আমি বেসিক্যালি ফলো করছি সেটা হচ্ছে যে কোনো একটা সিরিজের একটা বই কিনে নেন। বই কিনে তারপর ওই যে সিলেবাস অনুযায়ী যে যে টপিকস গুলো আছে, কারণ একটা এরা আছে যে মুক্তিযুদ্ধের এরা, তারপর হচ্ছে এক একটা সেগমেন্ট আছে ভূ প্রকৃতি, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার থেকে হচ্ছে প্রণালী, ম্যাপ, ইত্যাদি ইত্যাদি। ওই সেগমেন্ট আকারে আপনি পড়তে থাকেন। পড়ার পর যখন আপনার বই শেষ হয়ে যাবে তখন আপনি চলে যাবেন শুধু প্র্যাকটিস করতে। লাইভ এমসিকিউ আছে, সেখানে বারবার করে মল টেস্ট দিবেন। তারপর হচ্ছে আবার আমি যেটা করছি আমার পিডি টেকার ক্ষেত্রে আমি বলবো যে আমি অনেক বেশি প্র্যাকটিস করছি, ভাস্ট প্র্যাকটিস করছি। কারণ হচ্ছে কি আমার দেখা যেত যে আমি নিজেই করতাম কি হচ্ছে মডেল টেস্টের সেট অফ মডেল টেস্টের যে নীলক্ষেতেই পাওয়া যায় ওই যে মডেল টেস্টের উত্তর শিট, নিজে উত্তর শিট নিয়ে তারপর সময় সেট করতাম যে সকালে একটা মডেল টেস্ট দেবো, সন্ধ্যায় একটা মডেল টেস্ট দেবো। আমার মডেল টেস্ট 2 ঘন্টা হবে না, আমার মডেল টেস্ট হচ্ছে 1.5 ঘন্টা। তো 1.5 ঘন্টার মধ্যে আমি সব সাবজেক্ট গুলো কমপ্লিট করব। তো আমি তখন দেখতাম যে 1.5 ঘন্টার মধ্যে আমি কত পাই এবং উত্তরপত্রের সাথে মিলাতাম আমার কত নাম্বার ওঠে, নিজেই নেগেটিভ মার্কিং কেটে কোটে নাম্বার সেট করতাম। সকালের পরীক্ষায় কত পাচ্ছি, সন্ধ্যার পরীক্ষায় কত পাচ্ছি। তো আমি দেখতাম যে আমি কতগুলো নতুন নতুন প্রশ্নের সাথে এক্সপ্লোর করতে পারতেছি। আমার চিন্তা থাকতো আমি বেশি বেশি করে কোশ্চেন সলভিং করব। আমি কোশ্চেন ব্যাংক করেছি, আমি হচ্ছে আহ বিভিন্ন 2-3টা কোম্পানির মডেল টেস্টের বইও সলভ করে ফেলছি। তো দেখা যেত কি যে আমি 20,000 প্রশ্ন যখন আমি দেখেন আপনি যখন একটা সেট মডেল টেস্ট করেন 200টা প্রশ্ন আপনি কিন্তু মানে 200টা প্রশ্ন কিন্তু আপনি ওটার সাথে সম্মুখীন হচ্ছেন, মানে পরিচয় হচ্ছেন। আবার যখন আবার সন্ধ্যায় আবার একটা মডেল টেস্ট দিচ্ছেন আবার 200টা, মানে একদিনে 400টা প্রশ্নের, তার মধ্যে কিছু তো রিপিটেড থাকে। তার মানে আপনি নিয়ারলি হচ্ছে 350-র মতো প্রশ্ন আপনি বা হচ্ছে 400-র মতো প্রশ্ন হচ্ছে আপনি প্রতিদিনই পড়তেছেন। তো আপনি যখন 20,000 প্রশ্ন সলভ করবেন, 25,000 প্রশ্ন সলভ করবেন, দেখবেন ওগুলো আর আপনার অজানা থাকবে না, কোনো কিছু আপনার অজানা থাকবে না। তো আমি এটা করতাম যে আমি বেশি করে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সো আমি সবসময় চিন্তা করতাম যে আমি মডেল টেস্ট দিব, মডেল টেস্টে কোচিং এর সাথে মডেল টেস্ট দিতাম, দেন হচ্ছে বাসায় মডেল টেস্ট দিতাম, লাইভ এমসিকিউতে মডেল টেস্ট দিতাম। এভাবে এভাবে করে কি হয়েছে আমার 44, 45, 46 কোনটাই আটকায় না, ক্যাট 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 করে সব ক্লিক। মানে আপনি যখন একটা বেস গঠন করে ফেলবেন লিটারালি আপনার পড়তে হবে না, আপনি ধাপে ধাপে সব বিসিএস আপনি
অতিক্রম করে ফেলবেন। যদি আপনার লেগিংস থাকে তাহলে কিন্তু হচ্ছে আপনি আপনি কোনো মানে হয়তো একটা বিশেষ পারলেন, পরের বিশেষ পিলি কিন্তু ধরা খাবেন। তাই হচ্ছে খুব বেশ সহকারে প্র্যাকটিস করে করে এটা সলভ করবেন। আর হচ্ছে এই যে আমি যখন মডেল টেস্ট গুলো দিতাম না, অনেক কোশ্চেনগুলো আমি পারতাম না, সেটা গোল 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 করে পেন্সিল দিয়ে গোল করে রাখতাম যে এই প্রশ্নগুলো আমি পারি না। তারপর আবার আবার যখন ওই মডেল টেস্টের বইটা শেষ হয়ে যেত, তখন ওই গোলগুলা যেগুলো আমি পারছি না, মানে আমার কাছে যেগুলো আননোন লাগছে, আবার ওগুলা রিভাইজ দিতাম। তখন রিভাইজ দেওয়ার সময় আমি মনে করেন প্রথম স্লটে গোল দাগ দিয়েছিলাম হচ্ছে 40টার মতো প্রশ্ন হয়তোবা, কিন্তু আমি যখন দ্বিতীয়বার রিভিশন দিচ্ছি পেন্সিল দিয়ে আবার ইরেজ করতেছি, কারণ আমি এগুলো পাচ্ছি, আমি এখন এগুলো জানি। তো ওই 40 থেকে আমার ভুলের সংখ্যা আসে যায় 20। তারপর আবার থার্ড টাইম রিভিশন দেই, আমার ভুলের সংখ্যা আসে যায় 10। তারপর আবার ফোর্থ টাইম রিভিশন দেই, তখন আমার এই গোলা আর থাকে না, মানে আমার ফুল একটা প্রিপারেশন থাকে। তো পিলির ক্ষেত্রে যেটা হয় যে আপনি একটা কঠিন টপিকস সেটা কিন্তু অনেকেই পারবে না, কিন্তু সহজ টপিক যেটা রিপিটেড প্রশ্ন বা প্রিভিয়াস বিসিএস গুলোতে আসছে, সেই প্রশ্নটা যদি কোনো রকমে হাতছাড়া হয়ে যায়, খুব টাফ, ঠিক আছে, খুবই টাফ। তো আপনাকে চিন্তা করতে হবে যেটা কঠিন সেটা 80% স্টুডেন্ট পারবে না, আমাকে ওইটা নিয়ে বদার হওয়ার দরকার নেই। আর যেটা ইজি সেটা আমি মিস করব না, কারণ এটা এটা 80% স্টুডেন্ট পারবে। যেটা 80% স্টুডেন্ট পারবে, তো সেটা আমাকে কি করতে হবে, পেরে ফেলতে হবে, সেটা রিস্ক নেওয়া যাবে না, আমি সেটা রিস্ক নিব না। সেজন্য কি করতে হবে, বেশি করে প্রশ্ন ব্যাংক সলভ করা, মডেল টেস্ট সলভ করা, আবার হচ্ছে ইনডেপথে পড়াশোনা করা, সাবজেক্ট নিয়ে ইনডেপথে পড়াশোনা করা খুবই দরকার। কারণ এখন কিন্তু হচ্ছে অনেক সময় ছেলেমেয়েরা কি করছে যে বেশি মুখস্থ বিদ্যার দিকে ধাবিত হচ্ছে। তো সেক্ষেত্রে ফিসে কিন্তু হচ্ছে দেখা যায় যে কোন লেখকের স্ত্রীর নাম কি, বা হচ্ছে কোন বইয়ের একটা লাইন তুলে দিয়ে বলতে পারতেছে ওই বই এটা কোন গ্রন্থে। তো এখন আপনি যদি এটা না পড়েন কিছু, এটা আসলে কিসের জন্য আপনাকে প্রশ্ন দিচ্ছে, যাতে করে আপনি সাহিত্য পড়েন কিনা, সাহিত্যের বিষয়ে আপনার নলেজ আছে কিনা, খালি জাস্ট MP3 পড়ে পড়ে বা ডাইজেস্ট পড়ে পড়ে পরীক্ষা অ্যাটেন্ড করছেন কিনা, সে তার একটু জাস্ট এটা জাস্টিফাই করার যে আপনার ডেপথ নলেজ আছে কিনা, আপনি সাহিত্য পড়েন কিনা, আপনি বঙ্কিমের সাহিত্য পড়েন কিনা, আপনি মীর মোশাররফের সাহিত্য পড়েন কিনা। তো এখন ওইসব প্রশ্ন আবার সব স্টুডেন্ট পারবে না, যেটা পারবে না পারবেই না, সেটা নিয়ে আপনি রিস্ক নেবেন না। যেটা কমন টপিকস সেটা যেন কোনোভাবে মিস না যায়, সেটাই হচ্ছে আপনার টার্গেট থাকবে। তো আমি তো প্রিলি প্রিপারেশন বললাম যে এভাবে আপনি প্রিলিমিনারি প্রিপারেশন নেবেন। এখন যারা আসলে কমার্সের স্টুডেন্ট, যেমন আমি কমার্সের স্টুডেন্ট, আপনি বলবেন যে আপু আমি তো আসলে কমার্সের স্টুডেন্ট, আমার তো হচ্ছে ম্যাথ বা সায়েন্স দুর্বলতা আছে, আমি কিভাবে পারবো বা আমি কিভাবে এখানে সফল হব। তো সেক্ষেত্রে আমি বলবো যে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে যেহেতু ওটা আমার জন্য কঠিন ছিল, কি করতাম, যে জিনিস আমি কঠিন সেই জিনিস আমার তো বেশি করে ধরতে হবে, প্রতিদিন পড়তে হবে। হ্যাঁ, আমার ওই জিনিসটা টপিক প্রবলেম, তার মানে আমি সবসময় ইজি জিনিস নিয়ে থাকবো আর কঠিন জিনিস অ্যাভয়েড করবো না, আমার করতে হবে ওটাও আমাকে ইজি করতে হবে। তো আমি করতাম হচ্ছে প্রতিদিন সকালবেলা ইংলিশের জন্য ভোকাবুলারি ভোকাবুলারি পড়তাম, সাথে 1 ঘন্টা ভোকাবুলারি, সাথে হতে এই যে ভোকাবুলারি পড়ার একটা টেকনিকটা বলে দিই। অনেক স্টুডেন্ট ভাবে যে আচ্ছা ভোকাবুলারি কিভাবে পড়বো বা ইয়া করবো, তো আমি করতাম কি, আমি ভোকাবুলারির জন্য সাইফুরস স্টুডেন্টস ভোকাবুলারি ওটা আসলে পড়তাম। তো সেখানে যে যে জিনিসগুলো আমার আননোন ওয়ার্ড লাগে, যে জিনিসগুলো মনে হয় যে এই ওয়ার্ডগুলো তো পারছে না, তো এখন আমি একবার পড়লে তো আসলে আমার মাথায় সেট হবে না, তো আমি তখন করতাম একটা কাগজ, আমার পড়ার টেবিলটাই হচ্ছে আমার লাইব্রেরি। তো আমি করতাম কি, কাগজে A4 সাইজের কাগজে যে জিনিসগুলো আমি পারতাম না, যে ভোকাবুলারিটা পারতাম না, লিখে ফেলতাম। একটা পর্যায়ে কি হতো, আমার ওই খাতাটা ভরে যেত আননোন অনেক ওয়ার্ডে, তখন ওটা কি করতাম, দেয়ালে টানাই দিতাম। এখন আমি যখন দাঁত ব্রাশ করতেছি সকালে, আমি যখন একটু খাবার দাবার খাচ্ছি, হাঁটাহাঁটি করছি, আমি জাস্ট চোখ বুলাতাম, আমি কিন্তু আই এম নট মেমোরাইজিং, আমি কিন্তু ভোকাবুলারিটা মেমোরাইজিং করতেছি না, আমি খালি দেখতেছি। মানে ফর এক্সাম্পল, আপনি রাস্তায় যদি একটা মানুষকে দেখেন, একটা মেয়েকে সাপোজ দেখলেন, হয়তো একবার দেখলেন, আপনি 1 বছর পর ভুলে যাবেন, কিন্তু একটা মেয়েকে যদি আপনি 2বার 3বার 4বার 5বার 6বার 7বার 8বার, আপনি পুরো তার অবয়ব, তার পুরো তার স্ট্রাকচার আপনি বুঝে ফেলবেন, আপনি কখনোই ওই মেয়ে মানুষটাকে ভুলবেন না। হ্যাঁ, তো ভোকাবুলারির ক্ষেত্রে এরকম, আমি জাস্ট দেখতাম, ওয়ার্ড গুলো দেখতাম, আননোন ওয়ার্ড গুলো দেখে 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 খালি একবার চোখ বোলাতাম, দাঁত ব্রাশ করতাম চোখ বোলাতাম, হাঁটতাম চোখ বোলাতাম। তারপর মানে আমার এটা এটা এরকম না যে আমি আমার একটা টাইম নিয়ে আমি পড়ছি, আমি আমার দৈনন্দিন কাজের মধ্যে আমি তো বারবার চোখ বুলিয়ে যেতাম।
তো এতে কি হতো, আমার ব্রেনে চাপ দেওয়া লাগতো না, মানে লাগতো না ভোকাবুলারি মুখস্থ করার জন্য। তো দেখা যেত যে ওটার সিনোনিমস ওয়ার্ডটা কোনটা, 4টা অপশনের মধ্যে সুন্দরভাবে আমি ক্যাচ করে ফেলতাম। এই যে এটা তো আমার কমন, এটা হচ্ছে আপনার ভোকাবুলারি রপ্ত করার একটা টেকনিক। আবার হচ্ছে এখন ম্যাথ, ম্যাথ কি করবেন, সকালে এবং হচ্ছে রাতে বা সকালে বা সন্ধ্যায় আমি যেটা করতাম, প্রতিদিনই ম্যাথ রাখতাম। আমি প্রতিদিন এভরিডে আমি ম্যাথ করব এক একটা চ্যাপ্টার। আপনার কেউ বলেছে যে পারমুটেশনের সমস্যা, পারমুটেশনে আপনি হচ্ছেন ওইটার যে ম্যাথমেটিক্স বই আছে সেটা বের করে আপনি পারমুটেশন করলেন। এখন ওই পারমুটেশন একদিন করে আর 10 দিন আর ম্যাথ করবেন না তা না, ম্যাথ হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। আপনি প্রতিদিন প্রতিদিন যখন ম্যাথ করবেন দেখবেন আপনার হাত একদম চালু হয়ে যাবে, আপনার হাতে স্পিড এসে যাবে আপনি ম্যাথ করতে। কারণ ম্যাথ জিনিসটা এরকম হচ্ছে কি, যখন আপনি করতে করতে থাকবেন, রেগুলার প্র্যাকটিসে থাকবেন, আপনার কি হবে, জটিল জটিল সমীকরণগুলো আপনি ইজিলি সলভ করতে পারবেন। আপনার ব্রেন থেকে সিগন্যাল মারবে যে এটা এরকম, এটা এরকম। দেখবেন যারা ম্যাথমেটিশিয়ান বা তারা কেন এক একটা জটিল ম্যাথগুলো সলভ করতে পারে, কারণ হচ্ছে তারা রেগুলার প্র্যাকটিস করে। দ্যাটস ওয়াই কোনো একটা আননোন একটা ম্যাথ আসলেও, বানিয়ে দেওয়া ম্যাথ আসলেও সে কিন্তু সুন্দরভাবে ম্যাথ পড়ে 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 উত্তর করে ফেলতে পারে। এটা হচ্ছে প্র্যাকটিসের উপরে। তো আপনি যে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড, এটা কোনো ফোবিয়া না, আপনিও আপনার বাজিমাত করতে পারবেন। হ্যাঁ, যদি আপনি আপনার প্রপার টাইম ম্যানেজমেন্টটা করেন। আর আমি তো বলবো এই যে জেনেসিস বিসিএস কেয়ার একটা বেস্ট একটা কোচিং। এখানে ভালো ভালো এক্সপার্টাইজ আছে, ম্যাথমেটিক্স এর জন্য আছে, ইংলিশের জন্য আছে, রাব্বি স্যার ইংলিশের জন্য আছে, মানে হচ্ছে পার্টিকুলার সাবজেক্টের জন্য বেস্ট কোয়ালিটির ক্যাডাররা আছে। সো আপনি যদি এখানে এখানে যদি আপনি ভর্তি হন বা ক্লাস করার সুযোগ হয়, আমি মনে করি যে আপনি একটা কোচিং এর সাথে আগালেন, ম্যাথ করলেন, সুন্দর মতো করে আপনার কাভার হবে। এটা কোনো মানে টেনশন নেওয়ারই কিছু না। সব জিনিসই আপনার পক্ষে মানে সহজ হবে যদি আপনি ওই জিনিসটা সহজ ভাবে নেন। আপনি জিনিসটা যদি কঠিন করে নেন তাহলে কঠিন হবে। তো নতুন কোচিং হিসেবে জেনেসিস বিসিএস কার খুবই ভালো, কারণ আপনি একটা যদি পুরাতন একটা কোচিং সেন্টারে যাবেন, ওরা কিন্তু পার্টিকুলার স্টুডেন্টের প্রতি মনোযোগ দিবে না, গদবাদ স্টুডেন্ট পড়াবে, ক্লাসে করাবে, হ্যাঁ কোন স্টুডেন্টটা কি মনে থাকবে না, নামও জানবে না। তো তার চেয়ে বরঞ্চ একটা নতুন বা জেনেসিস আসলে নতুন নয়, এরা ডাক্তারি লাইনে ছিল, এখন জেনারেল লাইনটা একটু চালু করছে আপনাদের জন্য। তো হচ্ছে নতুন কোচিং সেন্টার একটা অ্যাডভান্টেজ কি, ভালো ভালো টিচার এখানে আছে। সো আপনারা করে দেখতে পারেন, ক্লাস করে দেখতে পারেন, একটা এক্সপিরিয়েন্স আপনারা পাবেন যে কেমন কোচিং করায় অন্য অন্য ট্রেডিশনাল কোচিং থেকে। আর এখন আমি বলি যে রিটেন প্রিপারেশন, মানে রিটেনের কেমন একটা প্রিপারেশন আপনাদের নেওয়া উচিত, মানে কি প্রিপারেশন নিলে রিটেন ভালো করবেন। তো এখন তো 47-এর কোশ্চেনটা আপনারা দেখছেন, সবাই তো 47-এর বিসিএস এর কোশ্চেন দেখছেন? কেউ দেখছে? আর বিসিএস ক্যাডার হতে চান, কোশ্চেন দেখেন না তাহলে তো হবে না। স্বপ্ন আমার বড়, কিন্তু আমি ওই স্বপ্নের আগে পাছেও নাই, তাহলে তো হবে না। দেখতে হবে প্রশ্ন কেমন আসে, ওই প্রশ্ন আমি পারবো কিনা, তখনই তো জমবে খেলা। তো দেখা যায় কি যে আপনার আহ, এই যে 47তম বিসিএস যখন আপনি প্রশ্ন অ্যানালাইসিস করবেন, 44, 45, 46, 47, হ্যাঁ আপনি একটা ধারা বুঝে যাবেন পিএসসি কেমন ধরনের টেট, এই পিএসসি কেমন ধরনের কোশ্চেন করতেছে, কোথা থেকে কোশ্চেন করতেছে। একটা সিলেবাস আন্ডারে, এমন না অনেকে বলতেছে এটা তো সিলেবাসের মধ্যে না, অবশ্যই সিলেবাসের মধ্যে। এই যে মুক্তিযুদ্ধে বলছে যে এই যে প্রতিরোধ সংগ্রাম মার্চ থেকে এপ্রিল মাসে, কেন এটা কি সিলেবাসের বাইরে ছিল? আপনি মুক্তিযুদ্ধ ভালো করে পড়েন নাই সেজন্য আপনি পারতেছেন না। অর্থাৎ প্রতিরোধ সংগ্রাম, এই যে 25শে মার্চ কালারেতে, তখন কিন্তু ইপিআর, বাংলাদেশ পুলিশ, সেখান থেকে কি হচ্ছে প্রথম প্রতিরোধ সংগ্রাম হয় নাই, তারপরে হচ্ছে মুজিবনগর সরকার গঠন হয় নাই, যশোর ক্যান্টনমেন্ট যুদ্ধ হয় নাই। তো এই যে মার্চ থেকে এপ্রিল আপনি যখন ডেপথে পড়াশোনা করছেন না, তখন আপনি বলতেছেন যে কোশ্চেন তো ইজি, আমি তো কোশ্চেন পারতেছি না। হ্যাঁ, না না, কোশ্চেন কোনো ইজি, মানে কোশ্চেন তো কঠিন আমি পারতেছি না এটা না, কোশ্চেন ইজি, কিন্তু আপনার পড়ার নলেজটা ডেপথটা কম, যে কারণে হচ্ছে আপনি পারতেছেন না। তো এখন এই ক্ষেত্রে আমি কি কি বলবো, সাজেশন দিব যেটা, এত বই পড়ার দরকার নাই। কারণ হচ্ছে কি, ওই আমি দেখি তো বই পড়ে আসলে এত তো, মানে অনেকে দেখি যে অনেক ছেলে মেয়েদের পড়ার টেবিলটা একদম এক চাকা একদম বই দিয়ে সাজানো, MP3 থেকে শুরু করে এতগুলা। আসলে লিটারালি সময় খুব কম পাই আমরা, এই কম সময়ের মধ্যে এটা জাস্ট শো আপে যে আমি এতগুলো বই পড়েছি, পড়া হয় না। তো আপনার যে কাজে লাগবে যে বইগুলা, সেগুলো কেন। আর বই বেস বিসের প্রিপারেশন না তো, চোখ কান খোলা রাখতে হবে, এই যে নিয়মিত পেপারটা পড়তে হবে, প্রতিদিন পেপার পড়া অভ্যাস করতে হবে, প্রতিদিন একটা নিউজ পেপার দেখবেন, সকালবেলা দেখবেন। কি এখন আপনি বলবেন যে পেপারে কি পড়বো, নায়ক নায়িকার পাতা? না, পেপারে পড়বেন হচ্ছে
যে যে টপিকস গুলা লাগবে, যেমন হচ্ছে ইন্টারন্যাশনাল ইস্যুটা, ইন্টারন্যাশনাল নিউজের পাতাটা পুরোটা পড়বেন। কি কি লাগতেছে, কি কি হচ্ছে বিশ্বে, গাজা যুদ্ধের কি অবস্থা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কি অবস্থা, এগুলো পড়বেন। তারপর হচ্ছে আহ তারপর ফার্স্ট পেজে এই যে নির্বাচনী তফসিল ঘোষণা কবে করবে, কেন নির্বাচন তফসিল হলে কি কতগুলো জোট হয়েছে, জোট কাকে বলে, এই জিনিসগুলা নিউজ পেপার না পড়লে তো জানবেন না। শো দেখবেন, টিভিতে ছেড়ে ওই যে বিভিন্ন বক্তারা যখন টকশো দিচ্ছে দেখবেন কি কি বলে। এখন এখন বলবেন যে টকশো থেকে তা আসে না, না, টকশো দেখার মাধ্যমে আপনার লেখার ভিজুয়ালাইজেশন, পাওয়ার অফ দ্য ভিজুয়ালাইজেশন সেটা হবে। পোস্টও দেখলেই অ্যানালিটিক্যাল যুক্তি খুলবে, যুক্তি তর্ক দেওয়ার মানে যুক্তি তর্ক বিশ্লেষণ করে লেখার কোয়ালিটিটা বাড়বে। হ্যাঁ, আর হচ্ছে আমি যেটা করতাম সেটা হচ্ছে নিউজ পেপার রেগুলার করতাম। নিউজ পেপার পড়ার একটা অভ্যাস রাখতে হবে, প্রতিদিন নিউজ পেপার। কারণ এভরিডে নিউজ পেপার না পড়লে মনে হতো কি, আল্লাহ আজকে মনে হয় অনেক কিছু জানি না, আজ কোনো কারণে যদি আমি কোনোভাবে একটা নিউজ একদিনে নিউজ পেপার না পড়ি, মনে হচ্ছে আল্লাহ আজকে নিউজ পেপারটা পড়ি না, আল্লাহ কিছুই জানি না আমি। কেমন যেন মনটা আনচান আনচান করতে থাকে, কেমন যেন মানে একটা হয় না যখন আপনি এক ওয়াক্ত নামাজ নষ্ট করে নষ্ট করে ফেলেন, আল্লাহ আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না, আমার খুব খারাপ লাগতেছে, কেমন যেন লাগবে, ঘুমাতে পারবেন না, ইয়ে করে মানে একটা আনইজি হয়। নিউজ পেপারটা না পড়লেও আমার এরকম আনইজি হয়, সেই অভ্যাসটা গঠন করতে হবে আপনার। তো নিউজ পেপারটা আপনি পড়বেন। তারপর হচ্ছে নিউজ পেপার অনুযায়ী হচ্ছে আপনার যে যে যেমন হচ্ছে ফার্স্ট পাতা, সেকেন্ড একদম লাস্টের পাতা ইন্টারন্যাশনাল যে যে ভাইটাল ইস্যুগুলা দেশে যা হচ্ছে অনগোয়িং ইস্যু, সেগুলো আপনারা একটু নখদর্পণে রাখবেন। তারপর আর আমি যেটা করি, আমি সব সময় করি আমার ইউটিউবটা, মানে ইউটিউবে তো একটা হিস্ট্রি লিস্ট থাকে, যারা যে দেখে, যে নাচ গান দেখে নাচ গানের হিস্ট্রি বাইরে হবে, যে আবার ইতিহাস দেখে ইতিহাসের হিস্ট্রি গুলো তাকে নোটিফিকেশন দিবে যে অমুক হিস্ট্রি আজকে পাবলিশ হয়েছে। তো আমি করতাম সমস্ত যেগুলো একটু আজে বাজে কন্টেন্ট ক্রিয়েটর না, যারা বেসিকলি হচ্ছে মানচিত্রের উপরে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার উপরে, জিও পলিটিক্যাল ইস্যু নিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের কন্টেন্ট বানায়, সেসব কন্টেন্ট দেখে আমি টাইম নষ্ট করবো। ওটা আমার টাইম নষ্ট না, ওটা আমার পড়াশোনার জন্য নষ্ট করা। তো আমি কি করতাম হচ্ছে ওই যমুনা ইন্টারন্যাশনাল বা হচ্ছে বা ওই যে যারা ইয়াং যে জেনারেশনের যে কন্টেন্ট ক্রিয়েটার, ওদের ওদের ওইটা সাবস্ক্রাইব করে রাখতাম। ওরা তখন হচ্ছে নতুন নতুন ভিডিও আসলেই আমি দেখতাম আমার নোটিফিকেশন আসতো, আচ্ছা আমাকে ওই ভিডিওটা সার্চ দেখি তো, গাজা যুদ্ধের কি, মানে একদম সাবটাইটেল দিয়ে দিয়ে আসা, ওইটাই আমার অ্যাট্রাক্ট করতো। আচ্ছা ঠিক আছে, এটা একটু দেখি তো, এটা কি হচ্ছে, গাজা যুদ্ধের পরিণতি কি, গাজা যুদ্ধ কি শেষ হবে, বা এরকম সামথিং সামথিং বিভিন্ন টপিকস গুলা। বা হচ্ছে এই যে বিবিসির, কালকে দেখলাম যে বিবিসির একটা নিউজ আসছে যে লাস্ট অব্দি বাংলাদেশের নির্বাচনের অবস্থা কি, অর্থাৎ বিভিন্ন সালে নির্বাচন কিভাবে হয়েছে সেগুলোর একটা প্রতিবেদন দেখাচ্ছে। আপনি দেখতে পারেন ঘরে বসে, এগুলো দেখে কি হবে, আইডিয়া ক্রিয়েশন হবে, আপনি লেখার কোয়ালিটি বাড়বে। লেখার কোয়ালিটি মানে হচ্ছে অটোমেটিকলি বাড়ে না, কিন্তু এটা বাড়ে হচ্ছে এসব দেখে, চোখ কান খোলা রেখে, নিউজ পেপার পড়ে, তারপর বন্ধু বান্ধবদের সাথে ফাও ঘুরতে না গিয়ে তাদের সাথে হচ্ছে কি করবেন, একটা কনস্ট্রাকটিভ আলোচনা করবেন, ডিসকাশন করবেন, চলো বন্ধু আচ্ছা এইটার ঘটনাটা কি জানো, কেন হয়েছে, তোমার কি রিজন। একজনের থেকে আরেকজন, এটাকে বলে ব্রেন স্টর্মিং, অর্থাৎ একজনের থেকে আরেকজনের আইডিয়া শেয়ারিং হয়। তো হচ্ছে ক্যাডার হতে হলে এই কষ্টগুলো আপনার করা লাগবে। আর ক্যাডার হওয়াটা না মানে অনেকে বলে অনেক কঠিন, এক্স্যাক্টলি না, কঠিন একদমই না। আরে আপনি আজকে মিডি পোর স্টুডেন্ট, অ্যাভারেজ স্টুডেন্ট, নর্মাল স্টুডেন্ট সবাই ক্যাডার হতে পারবে, বিলিভ মি সবাই ক্যাডার হতে পারবে। শুধু জাস্ট তারা ক্যাডার হতে হলে মানে একদম মেধাবী হওয়া লাগবে, অনেক বেশি ইন্টেলেকচুয়াল পাওয়ার লাগবে, নট নেসেসারি। আজকে আপনারা যে বসে আছেন আপনারাও ক্যাডার হতে পারবেন, বিশ্বাস করেন, ট্রাস্ট মি, কিপ অন ফেথ ইউরসেলফ। আপনারাই এক একজন ক্যাডার হতে পারবেন যদি আপনারা ওভাবে খাটান, যদি একটা ভালো গাইডলাইন নেন, বা জেনেসিস কেয়ারের সাথে থাকেন, একটা গাইডলাইন পান প্রপার। তারপর দেন এই যে আমি কিন্তু জেনেসিসের এখানে অ্যাকাউন্টিং মেন্টর, তো হচ্ছে এইভাবে যদি আপনি থাকতে থাকতে পারেন, গাইডলাইন নিয়ে যদি আগাতে পারেন, তাহলে কি হবে, আপনি আপনি কিন্তু সফল হবেন। সফল হওয়াটা কিন্তু মানে এত কঠিন না, খালি কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, নিয়মিত পড়তে হবে। পড়তে হবে কি শুধুমাত্র বই পড়তে হবে না, নিয়মিত পড়ার সাথে স্ট্র্যাটেজিক হতে হবে। কয় ঘন্টা পড়বো সেটা না, আমি 8টা থেকে 12টা 3টা পর্যন্ত পড়লাম, আমি 6 ঘন্টা পড়লাম, 7 ঘন্টা পড়লাম, এটা না। আমি 7 ঘন্টা কি শিখলাম, 7 ঘন্টার পড়াটা আমার বিসিএস রিলেটেড কিনা সেটা দেখতে হবে। আর কনসিস্টেন্সি বজায় করে এভরিডে রুটিন মেনটেন করে পড়তে হবে, টার্গেট সেট করে পড়তে হবে যে এই এক সপ্তাহের মধ্যে বাংলা শেষ করব, সামনের সপ্তাহের মধ্যে ম্যাথ শেষ করব, এর পরের সপ্তাহের মধ্যে হচ্ছে ইংরেজি শেষ করব, এভাবে এভাবে সেট করে হচ্ছে পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে।
আর কিছু কিছু ছেলে পেলে দেখলাম যে হচ্ছে এই যে যারা ক্যাডার হতে চায় আর কি, এই যে যারা আর্টসে মনে হয়, আপনার মনে হয় আর্টস ব্যাকগ্রাউন্ড নাকি কমার্স ব্যাকগ্রাউন্ড, আপনি বললেন যে ম্যাথমেটিক্সে সমস্যা। আমি 44-এর কথা বলি, আমি ছোট একটা উদাহরণ দেই, আসলে বক্তৃতা অনেক দীর্ঘ হয়ে যায় আসলে। তো আমার যখন 44-এর পরীক্ষা হয় ম্যাথমেটিক্স, সব পরীক্ষায় ভালো ছিল, ম্যাথমেটিক্স পরীক্ষা হয় তো ম্যাথমেটিক্স পোর্শন হচ্ছে 50, তো তার মধ্যে আমি হচ্ছে 45 আনসার করি, 5 মার্কস পাইনি, ছেড়ে দিছি ওকে। এবং হচ্ছে মেন্টালে, আসলে আমি এমসিকিউ তে দেখাতে একটু বেশি অস্থির টাইপের আর কি, তো দেখা দিকে ওখানেও ভুল করি। তো মনে হয় সর্বমোট আমি মনে হয় ম্যাথে 70-এর মতো মার্কস আর কি, আমার মনে হয়েছে যে আমি 70 পাবো আর কি, 70 থেকে 60 থেকে 70-এর ঘরে আমার 44-এর গণিতের মার্কস থাকবে। তো আমি পরীক্ষা দেওয়ার পর এসে আমার বন্ধু বান্ধবের সাথে আলোচনা করলাম। তো বন্ধু বান্ধব বল, কি রে তোর ম্যাথ পরীক্ষা কেমন হয়েছে? আমরা জন্য আরে ভালো হয় নাই। ও বলতেছে যে আমার তো ম্যাক্সিমামই দেখলাম যারা কমার্সের স্টুডেন্ট ওদেরও নাকি 44-এর ম্যাথ একটু ইজি আসছে, তো ওরাও হচ্ছে 95-90 করে আনসার করছে। আর সায়েন্সের ছেলে পেলে তো 98-99 পাও তো ইজি 44-এর ম্যাথে। তো কিন্তু সেই ম্যাথে আমার হচ্ছে 60 থেকে 70-এর গড়ে, তখন আমি খুব মানে খুব কষ্ট পেয়ে যাই। আল্লাহ, আমি মনে হয় শেষ, আমার দ্বারা আর বিশেষ হবে না। মানে পরের পরীক্ষা হচ্ছে সায়েন্স, তো তখন আমার মনে হয়েছিল যে না, পরের যে পরীক্ষা দিব, মানে পরীক্ষা দেওয়ার খালি বইয়ের পাতা উঠাচ্ছে আর চোখ দিয়ে পানি পড়ছে, যে কেন আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হলাম না, আজকে সায়েন্সে পড়লে তো আমি ম্যাথটা একদম পারতে পারতাম। তো এই যে একটা কষ্ট ছিল। কিন্তু দেখেন আমি যখন 44-এর রেজাল্ট পেলাম, আমি প্রশাসন ক্যাডার, তো আমার আমার মেয়েদের কোন 22তম, এখানে অনেক সায়েন্স স্টুডেন্ট যারা 178তম হয়েছে, 250তম হয়েছে, 222তম হয়েছে। তো এখন সো হোয়াট, আপনি কমার্স, আপনি আর্টস, আপনি পারবেন না এটা না। ম্যাথ, ম্যাথমেটিক্স জাস্ট 100, 100তে মার্কস, তো 100 নাম্বার, 200 মার্কস না। তো ম্যাথমেটিক্স পারেন না, ইটস ওকে, কিন্তু ম্যাথমেটিক্স একটা স্ট্যান্ডার্ড একটা মার্কস রেখে তারপর আপনি অন্য অন্য সাবজেক্টে ফোকাস করেন। যেমন আমার স্ট্রং জোন হচ্ছে ইংলিশ, আমি ইংলিশে 130, 140 পাবো, আমি ওই ম্যাথমেটিক্স এর ব্যাকআপটা আমি ইংলিশ দিয়ে কভার করব, আমি বাংলাদেশ বিষয়াবলী দিয়ে কভার করব, ইন্টারন্যাশনাল দিয়ে কভার করব। সেটা আমার ছিল টার্গেট, যে একটা মানুষ সব দিকে, সায়েন্সের ছেলেমেয়েরাও তো দেখবেন ইন্টারন্যাশনাল দুর্বল, বাংলাদেশ অ্যাফেয়ারে দুর্বল। তো এখন আপনাকে দেখতে হবে যে আমি যে সাবজেক্ট দুর্বল, আমি সেটা কিভাবে কভার করব, আমার স্ট্রং জোন কোনটা, সেটা নিয়ে সেটা দিয়ে আপনি আগাবেন। এভাবে সুন্দরভাবে যদি আগান, আল্লাহর রহমতে আমি মনে করি হচ্ছে আপনারা সফল হবেন। সফল হতে কিছু লাগে না, 5 টাইমস প্রেয়ার করেন, আল্লাহর কাছে চান, আগে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমাকে এইটার ডিমটা পৌঁছে দাও, কারণ সর্বশক্তিমান আল্লাহই পারে আপনার লক্ষ্যে পৌঁছাতে। আর যেটা যে আর 50% ডিপেন্ড করে আপনার পরিশ্রমের উপর। আপনি যদি পরিশ্রমী হন, আল্লাহ নিশ্চয়ই আপনাকে ফল দিবেন। আল্লাহ কখনো যা পরিশ্রমীদের ঠকান না। আপনি পরিশ্রম করছেন, আপনি অবশ্যই আপনার ফল পাবেন। আল্লাহ নিজ হাতে পরিশ্রমীদের ফল দেয়। সুতরাং হচ্ছে আল্লাহর কাছে চাইবেনও, আর হচ্ছে পরিশ্রম করতে হবে। আর শুধু পরিশ্রম না, পরিশ্রমের সাথে হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করতে হবে বিশেষ। এখন স্ট্র্যাটেজিক্যালি পড়তে হলে একটা গাইডলাইন লাগবে, প্রপার গাইডলাইন কোথা থেকে পাবেন সেটা আপনাদেরই হাতে ছেড়ে দিলাম। তাই হচ্ছে আমি আর বক্তৃতা দীর্ঘায়িত করব না। আমি মনে করি হচ্ছে এই অল্প সময় যা পেরেছি আপনাদেরকে একটা ছোট ভাই বোন বা এখানে আমার যদি সিনিয়র ভাই ব্রাদার থাকে, আপনাদের জন্য একটা ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করছি, যদি কাজে লাগাতে পারেন ইনশাল্লাহ সফল কাম হবে। আর আপনাদের জন্য আমার আসলে মন ভরে দোয়া রইলো, আপনারাও যেন সফল হন, আপনারাও যেন অন্যদেরকে আলোকিত করতে পারেন, আর আমার জন্য আপনারা দোয়া রাখবেন। ধন্যবাদ। কোনো প্রশ্ন আছে কারো? আমি বলছিলাম যে শুরুতে যে তুমি বলো যে হ্যাঁ প্রথম প্রস্তুতি আছে একটা প্রোটোকল মডেল দিত হ্যাঁ, দেওয়ার পরে তারপরে আমি কথাটা বলে ভুলে গেছি আমি আসলে তারপর মানে আপনি মনে করতে হচ্ছে আজকে আজকে আপনি যত আপনি আজকে যে বাসা যেয়ে একটা মডেল টেস্ট দেন, লাইব্রেরির মধ্যে মডেল টেস্ট আছে প্রতি সপ্তাহে, ওরা কিন্তু ফ্রিতে একটা মডেল টেস্ট দেয়, হ্যাঁ 100 ওই 200 মার্কসের ফ্রিতে এভরি উইকে ফ্রাইডে। তো আপনি জাস্ট একটা মডেল টেস্ট দিয়ে দেখেন না কত পান, 200-তে কত পান, তাহলে তো বুঝতে পারবেন বেয়ার নলেজে মানে শূন্য নলেজে আপনি কত আনসার করতে পারেন। যদি 70 পান, তার মানে পাস করতে পিলিতে পাস করতে এখন তো পিলিতে একটু বেশি পাস করা লাগে, কারণ এখন এই যে দেখেন না ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই আপনার বিসিএস এর প্রতি ছুটতেছেন। এখন কাট মার্কার 120-এ নাই, একটু বেশি নাম্বার উঠাতে হয়, 130 ধরেন, তো 120 আপ ধরেন মার্কস। তো আপনি ওই 120 পেতে যদি 70 হয় তাহলে 120 পেতে কত নাম্বার ডিফারেন্স? 50। তাহলে 50 মার্কের গ্যাপ আছে। 50 মার্কসের জন্য পড়েন, যে 50 মার্কসের আমার গ্যাপ, আর 50 মার্ক তাহলে আমি পড়তে হবে আরো 50 মার্কস উঠাতে পারবো কিভাবে? কোন কোন টপিক গুলো পারছি না সেই টপিক গুলো বই ধরে খুঁজেন। যেমন আপনি হচ্ছে
ওই যে চন্দ্রগুপ্ত বা মৌর্য শাসন, সেই প্রশ্ন পারতেছেন না, যান না ইতিহাসের পাতা ওই জায়গায়, পড়া শুরু করে দেন ওই জায়গায়, তারপর ওই প্রশ্নটা পারতেছেন না, বই খোলেন, ওই টপিক্সে যান। এভাবে এভাবে কি করবেন, গ্যাপটা মিনিমাইজ করবেন। বুঝতে পারছেন? আর কোনো কোশ্চেন? তা আপনারা বলেন, আপনাদের মন খুলে প্রশ্ন করেন, কারণ আমি আপনাদের বোনের মতো আসি আপনাদেরকে পরামর্শ দিতে, যাতে আপনারা সফল হন। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। অসংখ্য ধন্যবাদ লিমাকে। আহ, আমি তিনজন বক্তার পুরো বিষয়টা যদি একটা সামেশন করি, তাহলে কিন্তু একটা কথাই আমরা শেষ করতে পারি, যেটা হচ্ছে পিএসসি গত 47 বিসিএস এর রিটেন পেছানোর জন্য কিন্তু অনেক আন্দোলন হয়েছিল, কিন্তু পিএসসি কিন্তু সেই রিটেনটা পিছায় নাই। একটা স্টেটমেন্ট দিয়ে তারা কিন্তু পিছায় নাই, সেটা ছিল কি, বিসিএসটা আসলে কোনো কাঠামোগত কোনো জ্ঞান নয়। এই জ্ঞানটা হচ্ছে আমরা সারা জীবনের যে অর্জিত একটা জ্ঞান রয়েছে, সেটার প্রতিফলন। আপনারা যদি এই একটা লাইনের মিনিং বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার বিসিএস এর প্রিপারেশন কেমন হবে এবং এদের যে আলোচনা, এটা আপনার গাইডলাইন হিসেবে পূর্ণাঙ্গভাবে কাজ করবে। সো এখন আসি, আসলে আমাদের পূর্ণাঙ্গ বিষয়টা আমরা জানলাম, সিলেবাস সম্পর্কে আমাদের আইডিয়া হলো, তারপরও আমাদের আপনাদের আজকের কাজ হবে বাসায় গিয়ে প্রথমে প্রিলি এবং রিটেনের সিলেবাসটা খুব ভালোভাবে দেখা। এরপরে আসি যে আসলে আমাদের জেনেসিস বিসিএস আপনাদের এই বিসিএস এর পথ চলাতে কতটুকু সহায়তা করতে পারে, বা আমরা আসলে কোন ধরনের সার্ভিস আপনাদেরকে প্রোভাইড করব, এ বিষয়ে আপনাদের সাথে মত বিনিময় করবেন আমাদের সম্মানিত জেনেসিস বিসিএস এর মেন্টর এবং কোঅর্ডিনেটর ডক্টর সোহান স্যার। থ্যাংক ইউ। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অফলাইনে এবং অনলাইনে যুক্ত হওয়ার জন্য। আজকে যে আমাদের সেশন ছিল 51তম বিসিএস এবং লিখিত সম্মানিত যে আমাদের যে একটা কোর্স, তার একটা সেমিনার। আসলে আপনারা কি মনে হয়, বিসিএসটা কিন্তু আগের থেকে 5 আগস্টের পরে এবং তার আগে পার্থক্যটা কি বুঝতে পারছেন? একটু কিছু বোঝা যায়? বলেন তো। আগে বিএসসির অ্যাকচুয়ালি কোনো রোড ম্যাপ ছিল না। একটা ধরেন একটা সার্টেন কোনো রোড ম্যাপ নাই। একটা যেমন আমাদের মেডিকেল সায়েন্সে যারা আছেন, আমাদের কিন্তু একটা রোড ম্যাপ আছে। আমাদের জানুয়ারিতে পরীক্ষা হয়, জুলাইয়ে পরীক্ষা হয়, ঠিক আছে? একদম ওই দিনই পরীক্ষা হবে, ওই দিনই মানে রেজাল্ট আসবে। আমরা জানি যে এই দিন পরীক্ষা হবে, এই দিনই রেজাল্ট আসবে। একদম মানে একটা কংক্রিট একটা রোড ম্যাপ তৈরি করা আছে। কিন্তু পিএসসির এরকম রোড ম্যাপ ছিল না, যার কারণে কিন্তু আনসার্টেন ছিল অনেক। যেমন হচ্ছে কবে সার্কুলার হবে, আজকে এই মাসে হবে না, কবে হবে। এই সার্কুলারের পরে পরীক্ষা পিছাবে, সার্কুলারে একটা বলবে, তারপরে হচ্ছে ওই পরীক্ষা দেখা গেল আরো 2-3 মাস পরে হবে, বা আরো 3-4 মাস পরে হবে, এরপরে রিটেন পরীক্ষা হবে, ভাইবা হবে। তো এখন কিন্তু প্ল্যানটা কি, রোড ম্যাপটা হচ্ছে 1 বছরে আপনার কোর্সটা কমপ্লিট করার জন্য। তাহলে আপনার টার্গেট হবে প্রথম টাইমে, ফার্স্ট টাইমে আপনার বেস্ট টাইম, যেটা আপনি পিএসসির সিলেবাস এর আলোকে প্রিলিমিনারি এবং রিটেনের প্রিপারেশন নেবেন। বুঝতে পারছেন? কনফার্ম একটা কনক্রিট একটা প্রিপারেশন নেবেন, যেন প্রথমবারে এমন ভাবে প্রিপারেশন নেবেন যেন এই পড়া দিয়ে আপনার নেক্সট টাইম বিসিএস প্রথমবারে না হলেও পরের বারের জন্য হয়ে যায়। আমি বুঝতে পারলাম? প্রথমবার ধরেন কোনো রকম পড়লাম, তারপরের বার কোনো রকম পড়লাম, এইভাবে করলে অ্যাকচুয়ালি আপনার জন্য কঠিন হবে বা পিছিয়ে যাবে না। আপনার টার্গেট হবে ভালো মানের একটা সিরিজ পড়া। ডাইজেস্ট ভিত্তিক পড়াশোনার দিন কিন্তু শেষ। ডাইজেস্ট ভিত্তিক পড়াশোনার দিন শেষ, ওগুলো বাদ দেন। আর আপনি মনে করবেন আপনি একটা সোর্স থেকে পড়বেন, ওই সোর্স, ওই যে একটা একটা বাংলার জন্য আপনি একটা সোর্স ব্যবহার করবেন। এই সোর্সে আপনি অন্য জায়গা থেকে ইনফরমেশন আপনি কালেক্ট করবেন। আর মডেল টেস্টের প্রশ্ন সলভ করতে হবে, যেটা আমাদের সিনিয়র ভাইয়া এবং আপুরা বলে গেছেন, প্রচুর প্রশ্ন সলভ করতে হবে। তো ঠিক আছে, আজকের সেমিনার আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের 51তম বিসিএস এর প্রিলি এবং রিটেনের প্রথম যে ক্লাস, এটা 17ই ডিসেম্বর থেকে শুরু হবে। প্রথম ক্লাস হবে বাংলা। আজকে আপনাদের এই সেশনে যারা আসছেন এবং যারা রেজিস্ট্রেশন করবেন, তাদের জন্য আমাদের যে কোর্স, এই কোর্স ফিটা কিন্তু আমরা সব প্রিলি প্লাস রিটেনের জন্য অন্য যে কোনো কোচিং সেন্টার বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের থেকে আমরা কিন্তু এটা মিনিমাম একটা চার্জ রাখছি। তারপরেও এইটার একটা আলাদা ডিসকাউন্ট আছে, 20% ডিসকাউন্ট থাকবে আজকের জন্য। ঠিক আছে, আজকে যারা মানে রেজিস্ট্রেশন করবেন।
এই আর কি। আর আমাদের বিসিএস এর বৈশিষ্ট্য কি, জেনেসিসের বৈশিষ্ট্য হচ্ছে এইটা হচ্ছে শুধুমাত্র ডক্টরদের জন্য বিগত বছরগুলোতে পরিচালিত হতো। আমরা এখন এটা জেনারেল এবং জেনারেল পাবলিকদের জন্য এটা এক্সপ্লোর করে দিয়েছি। এখন বিষয়টা হচ্ছে জেনেসিসের বৈশিষ্ট্যটা কি, জেনেসিস কিন্তু আপনার আপনার সিলেবাসকে কমপ্লিট করে দিবে। বুঝতে পারছেন? আমাদের 48 বিসিএস এর কথা বলি, 48 বিসিএস স্পেশাল ছিল না, ডক্টরদের জন্য স্পেশাল বিসিএস ছিল। এই বিসিএস এর মাত্র টাইম দিছিল কতদিন, মাত্র 40 দিন বা 45 দিন এরকম, ঠিক আছে? কিন্তু সকলেই এত বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল বা এত বেশি আতঙ্কিত হয়ে গিয়েছিল যে এই সিলেবাসটা শেষ করবে কিভাবে, কিন্তু আমরা কিন্তু খুব সুন্দর করে সিলেবাসটা কমপ্লিট করে দিয়েছি। আমাদের টার্গেট হলো আপনাদেরকে কমপ্লিট একটা প্যাকেজের মধ্যে নিয়ে এসে আপনাদেরকে গাইডলাইন দেওয়া। পড়ার লেখার দায়িত্ব কার? আপনাদের, তাই তো? একটা মানে আপনার পড়াশোনা নিজের গুছিয়ে নিতে হবে। কিন্তু এইখানে যা কিছু দরকার আপনার জন্য, যা কিছু দরকার আপনার, ভালো মানের লেকচার, ভালো মানের মেন্টর, ভালো মানের কোশ্চেন, ভালো মানের লেকচার শিট, সবকিছু আমরা ইনশাল্লাহ প্রোভাইড করবো আপনাদের জন্য। তো ঠিক আছে, আর বেশি দীর্ঘায়িত করবো না, সকলে ভালো থাকবেন। জেনেসিস এর সাথে থাকেন এবং বিসিএস এর, আপনার বিসিএস এর স্বপ্ন পূরণ করুন, এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জিনিস বলেন বলেন। শেষ করার আগে একটা পয়েন্ট আমি একটু অ্যাড করি। সোহান ভাই অলরেডি সবকিছু বলে দিয়েছে জেনেসিস সম্পর্কে। তারপরও আপনাদের যদি কোনো বিষয়ে জেনেসিস সম্পর্কে জানার থাকে, আপনাদের কোশ্চেন রেজ করতে পারেন জেনেসিস সম্পর্কে, এনি কোশ্চেন। অর্থাৎ আমরা কেমন সার্ভিস দিব, কেমন ক্লাস হবে, আপনাদের কি প্রত্যাশা, এ বিষয়টা আপনারা একটু শেয়ার করতে পারেন। আপনাদের একটা প্রত্যাশা থাকার কথা যে আসলে আপনারা কি এক্সপেক্ট করেন জেনেসিস এর পক্ষ থেকে। এই বিষয়টা দুই একজন যদি একটু শেয়ার করতেন কাইন্ডলি। ডিটেইলস বলেন, মানে ক্লাস এরপরে সেটা ভর্তি হওয়ার যে প্রক্রিয়াটা বললে সবাই আর কি এটাই বুঝতে পারবে। জি, ভর্তি হওয়ার প্রক্রিয়াটা ইতিমধ্যে সোহান স্যার বলে দিয়েছে যে আজকের সেমিনারের পরে যিনি ভর্তি হবেন 20% হচ্ছে ছাড় থাকবেন, ডিসকাউন্ট থাকবে। এর পরবর্তীতেও ভর্তি হওয়া যাবে, সেক্ষেত্রে আপনি আমাদের অফিসে এসে ডিরেক্টলি ভর্তি হতে পারবেন, অথবা হটলাইনে আমাদের ফোন দিয়েও ভর্তি আপনি। হওয়ার জন্য যদি ভর্তি হতে চান আমাদের এখানে অফিসে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করে বিকাশে পে করতে পারবেন। ঠিক আছে, ব্যাচ যে আপনি যে ব্যাচে ভর্তি হবেন সেই ব্যাচে। আমাদের জেনেসিসের বিসিএস, জেনেসিস বিসিএস কেয়ারের ওয়েবসাইট লিংক হচ্ছে genesisbcscare.com.bd, genesisbcscare.com.bd। আমাদের যে পেজ এবং গ্রুপ সেগুলো একটু ফলো করেন, সেখানে জেনেসিস বিসিএস কেয়ার পেজ এবং গ্রুপ আছে। ঠিক আছে। আর হচ্ছে কোর্স, এই যে প্রিলি প্লাস লিখিত যে কোর্স প্ল্যানটা আমি একটু সংক্ষেপে বলি। লিখিত প্রিলিমিনারি যে কোর্স ক্লাস থাকবে সব সব মিলে হচ্ছে 120 ক্লাস। ঠিক আছে, 120টা প্রিলিমিনারির জন্য ক্লাস থাকবে, আর রিটেনের জন্য ক্লাস থাকবে 50+। ঠিক আছে, আরো বেশি আমরা প্রয়োজন অনুযায়ী আরো দিব। আসলে এই 1 বছরের আমাদের টার্গেট, 1 বছর নেক্সট, এটা কি মাস? ডিসেম্বর মাস। আর তাহলে আপনাদের পরীক্ষা ধরেন আগামী মাসের জানুয়ারিতে হবে, তাই তো? আমাদের টার্গেট হবে হচ্ছে আগামী বছরের নভেম্বর নভেম্বর অথবা ডিসেম্বরের মধ্যে কোর্স কমপ্লিট করে এবং পরীক্ষা মডেল টেস্ট নিয়েও মোটামুটি আপনাকে তৈরি করে দেওয়া। সুতরাং খুব বেশি ক্লাসের সংখ্যা বাড়িয়েও খুব বেশি লাভ নাই, আপনাকে দ্রুত শেষ করতে হবে। এবং প্র্যাকটিসের হচ্ছে বিষয়টা ইম্পর্টেন্স। কি বললো আমাদের যারা ক্যাডার হয়েছে, পাশে দুজন বসে আছে, কি বললো তারা? কিন্তু একটা জিনিসের প্রতি এমফেসিস দিচ্ছে অনেক। বলেন তো কি? প্রচুর প্রশ্ন সলভ করতে হবে। ঠিক আছে, তবে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত আপনাকে নলেজ অর্জন করতে হবে। ঠিক আছে, এখন আপনি যদি নলেজ না অর্জন করে শুধু পড়েন তাহলে কিন্তু, কোশ্চেন সলভ করেন তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, এই আর কি। ঠিক আছে, এনি কোশ্চেন? ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের আসার জন্য, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ। আচ্ছা, আপনাদের সাথে যদি কোনো ছবি কনভারসেশন করতে চান আপনারা করতে পারেন। আমি বেশি খরচ করে হলে আমাদের জন্য না না, আমাদের মনে রাখলেই হবে। আপনারা যদি ছবি